ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই একটি নতুন ক্লাসের মধ্যে। দেখতে পাচ্ছেন আজকে একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আমরা বর্তমানে ইন্ডিয়ান হিস্ট্রি পড়ছি। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়েছিলাম। তারপর আমরা 712 AD থেকে নিয়ে আমরা 1206 অবধি পর্যন্ত লাস্ট ক্লাসের মধ্যে দেখেছি। লাস্ট ডেতে একটি ক্লাস হওয়ার কথা ছিল দিল্লি সুলতানাত, কিন্তু আমার ব্যস্ততা থাকার কারণে ক্লাস নিতে পারিনি, তাই দুঃখিত। আজকে আমরা দিল্লি সুলতানাত নিয়ে আলোচনা করব। বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে বুঝে শুনে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, দিল্লি সুলতানাত দেখব। তো আজকে আমরা ক্লাসটি আরম্ভ করি, সময় বিলম্ব না করে ক্লাসটি আরম্ভ করি। দিল্লি সুলতানাত আমরা 1206 থেকে নিয়ে 1526 অবধি পর্যন্ত, অর্থাৎ মোগলী হুকুমত যখন বাবর পানিপথের যুদ্ধ করেন, আমরা সবাই জানি ইব্রাহিম লোদির সাথে পানিপথের যুদ্ধ ফার্স্ট হয় 1526-এ। এই 26 অবধি পর্যন্ত আজকে আমরা বিলকুল হিস্ট্রির ব্যাকগ্রাউন্ড দেখে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে আমরা বিলকুল 5টি ডাইনেস্টি ক্লিয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি সুলতানাত হচ্ছে মিডিয়েবল হিস্ট্রির একটি পার্ট, আর যখন দেখবেন মুঘলীয় হুকুমত হচ্ছে মিডিয়েবল হিস্ট্রির পার্ট। আর যখন মুঘলীয় হুকুমত কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ 1707 থেকে মডার্ন হিস্ট্রি শুরু হয়ে যায়। তো আমরা মডার্ন হিস্ট্রিতে যাব, তারপরে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের পর্যন্ত দেখব, তারপর আমরা আফটার ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া নিয়ে আলোচনা করব। বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে আমাদের হিস্ট্রির মধ্যে কোনো ডাউট থাকবে না। আর হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স আর রিলেটেড। যখন আমরা ইন্ডিপেন্ডেন্সে চলে যাব, তখন থেকে দেখবেন হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স আর রিলেটেড। একসাথে পলিটিক্স অ্যান্ড হিস্ট্রি আলোচনা করব, হিস্ট্রি আলোচনা করব। প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যে বাজারে কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে আপনারা কী করছেন, মেহনত করছেন, প্রিপারেশন নিচ্ছেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তো আজকের ক্লাসটি আমরা আরম্ভ করি, বুঝে শুনে কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে আমরা ক্লিয়ার করব। দিল্লি সুলতানাত আমরা প্রথমে জানি, দিল্লি সুলতানাতের টাইম পিরিয়ড হচ্ছে, দিল্লি সুলতানাত আরম্ভ হয় 1206 থেকে এবং শেষ হয় 1526-এ গিয়ে শেষ হয়ে যায়। দিল্লি সুলতানাতের এই টাইম পিরিয়ড হচ্ছে 1206 থেকে নিয়ে 1526 অবধি পর্যন্ত। তো আমরা লাস্ট ক্লাসের মধ্যে দেখেছিলাম মোহাম্মদ গৌরী, ওনার যে স্লেভ ছিলেন, একজন দাস ছিলেন, যে দাসের নাম ছিল, স্লেভের নাম ছিল কুতবুদ্দিন আইবেক, আমরা সবাই জানি। আর কুতবুদ্দিন আইবেক উনি ওনাকে প্রুভ করেছিলেন যুদ্ধের ময়দানে গিয়ে গৌরীর সাথে, যে একজন বাহাদুর ছিলেন, যার ফলস্বরূপ মোহাম্মদ গৌরীর মেয়ের সাথে কুতবুদ্দিন আইবেকের কি হয়, বিবাহ হয়। আর বিবাহ হওয়ার পর যখন কুতবুদ্দিন আইবেক মোহাম্মদ গৌরীর দামান হয়ে যান, আমাদের সিলেটি ভাষায় দামান বলে থাকি, তো দামান হওয়ার পর মোহাম্মদ গৌরী কুতবুদ্দিন আইবেককে ওনার সেনা প্রধান হিসেবে দায়িত্ব দিয়ে দেন। আর আমরা জানি, দেখেছি লাস্ট ক্লাসের মধ্যে 1206 AD-তে, অর্থাৎ মোহাম্মদ গৌরীর ইন্তেকাল হয়ে যায়। আর যখন মোহাম্মদ গৌরী এর ইন্তেকাল হয়ে যায়, মৃত্যুবরণ করেন, তখন কুতবুদ্দিন আইবেক হচ্ছেন সেনা প্রধান। তো ওনার হাতে সম্পূর্ণ বার চলে আসে, সম্পূর্ণ দায়িত্ব চলে আসে। তখন এই কুতবুদ্দিন আইবেক কী করেন, দিল্লি সুলতানাতের আরম্ভ করেন। আর আমরা জানি যে মোহাম্মদ গৌরীর স্বপ্ন ছিল দিল্লির মধ্যে রাজত্ব করার। তো উনি ওনার যে সুলতান মোহাম্মদ গৌরী, সুলতান তখন হননি, অর্থাৎ ওনার রাজা মোহাম্মদ গৌরীর স্বপ্ন ছিল দিল্লির মধ্যে ওনার কী করবেন, দিল্লির মধ্যে ওনার সাম্রাজ্য স্থাপন করবেন। তো ওই স্বপ্নটি পূরণ করার জন্য উনি কী করেন, দিল্লির মধ্যে প্রথমে স্লেভ ডাইনেস্টি এর স্থাপন করেন। এখন স্লেভ ডাইনেস্টি কেন নামটি দেওয়া হলো, অনেক ক্লাসের মধ্যে আপনারা দেখবেন অনেক কিছু বলেন যে তখন গোলামের দিন ছিল, যুগ ছিল, তাই এইভাবে করা হয়েছে, তা কিন্তু আলাদা কথা। আমি বলছি স্লেভ ডাইনেস্টি উনি এই জন্য করেছেন যে কুতবুদ্দিন আইবেক দেখবেন ওনার টাইম পিরিয়ডের মধ্যে উনি কখনো কুতবুদ্দিন আইবেকের ইন্তেকালের পর অন্যান্য রাজারা কী করেছেন, সুলতান উপাধি নিয়েছেন, কিন্তু কুতবুদ্দিন আইবেক সুলতান উপাধি নেননি। কেন নেননি, যে উনি মোহাম্মদ গৌরীকে অনেক রেসপেক্ট করতেন। আর রেসপেক্ট করার ফলস্বরূপ উনি কখনো ওনার জীবনে সুলতান উপাধি ওনার টাইটেল হিসাবে গ্রহণ করেননি। তো দিল্লি সুলতানাত যেহেতু আরম্ভ করেছেন কুতবুদ্দিন আইবেক, কিন্তু উনি সুলতান উপাধি গ্রহণ করেননি। কথাটি মনে রাখবেন, আমরা একে একে কনসেপ্ট ক্লিয়ার করব। তো ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসছি যাতে ব্যাকগ্রাউন্ড আমাদের সাথে চলে। তো দিল্লি সুলতানাতের মধ্যে কুতবুদ্দিন আইবেক দিল্লি সুলতানাত আরম্ভ করেন এবং উনি স্লেভ ডাইনেস্টি এই জন্য নাম দিয়েছিলেন যে উনি একজন স্লেভ ছিলেন। উনি একজন কী ছিলেন, উনি একজন
দাস ছিলেন, উনি একজন গোলাম ছিলেন, যে যে মোহাম্মদ গনি ওনাকে ক্রয় করে বাজার থেকে নিয়ে এসেছিলেন, যার পর ওনার বাহাদুরি, ওনার যে অ্যাচিভমেন্ট করেছিলেন, এই অ্যাচিভমেন্টের ফলস্বরূপ উনি সেনাপ্রধান হয়েছিলেন। তো উনি ওনার ব্যাকগ্রাউন্ড, ওনার ওনার যে পিছনের লাইফটা ভুলেননি, যার ফলস্বরূপ উনি যে ডাইনেস্টি আরম্ভ করেন, যে সাম্রাজ্য শুরু করেন, এই সাম্রাজ্যটির নাম উনি দিয়েছিলেন, উনি ভালোবেসে নাম দিয়েছিলেন যে কি, স্লেভ ডাইনেস্টি, অর্থাৎ দাসের ডাইনেস্টি। উনি দাস, আর উনি যেহেতু শুরু করেছেন তাই দাসের ডাইনেস্টি বলে, গোলামের ডাইনেস্টি বলে উনি একটি ডাইনেস্টি শুরু করলেন। প্রথম ডাইনেস্টি তা হচ্ছে কি, স্লেভ ডাইনেস্টি। আর ওই স্লেভ ডাইনেস্টিকে আরও দুইটি নামে জানা যায়, আমরা সবাই জানি, গোলাম বংশ হিসাবে আমরা জানি, এবং এই স্লেভ ডাইনেস্টিকে বাংলাতে গোলাম বংশ বলে, এবং মামলুক ডাইনেস্টি অর্থাৎ মামলুক ডাইনেস্টিও বলে এই স্লেভ ডাইনেস্টিকে জানা যায়। এই হচ্ছে দুইটি পয়েন্ট, এই প্রথম থেকে আমরা মনে রাখবো। এক্সামের মধ্যে আমাদের দিল্লি সুলতানাত, এই যে 1206 থেকে নিয়ে 1526 অব্দি পর্যন্ত যে টাইম পিরিয়ড রয়েছে দিল্লি সুলতানাতের, এই দিল্লি সুলতানাতের টাইম পিরিয়ডের মধ্যে 5টি ডাইনেস্টি রুল করেছিল দিল্লির মধ্যে। এই 5টি ডাইনেস্টি আমি লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার 1 হচ্ছে স্লেভ ডাইনেস্টি, নাম্বার 2 হচ্ছে খিলজি ডাইনেস্টি, তারপর হচ্ছে তুগলক ডাইনেস্টি, তারপরে সাইয়েদ ডাইনেস্টি, আর সর্বশেষ হচ্ছে লোদি ডাইনেস্টি। তা একে আমরা একে অপরটির সাথে লিঙ্কেজ সম্পর্ক রয়েছে। টোটালি এই কুতুবউদ্দিন আইবেক থেকে শুরু হয়েছে, আমরা লিঙ্কেজের সাথে সাথে বিলকুল কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। প্রথমে আমরা দেখব স্লেভ ডাইনেস্টির মধ্যে কতজন রাজা হয়েছিলেন, কি কি ওনাদের কাজ রয়েছে, কিভাবে প্রশ্ন হতে পারে, কোন কোন পয়েন্ট আমাদের জানতে হবে। আমরা টু দ্য পয়েন্ট শর্ট করে শিখব, যাতে আমাদের পয়েন্টগুলো শেখা হয়ে যায় এবং আমাদের কনসেপ্টও বিল্ড আপ হয়ে যায়। তো এক্সামের মধ্যে কখনো যে কুতুবউদ্দিন আইবেক কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ডে ছিলেন, অথবা তারপর যে আরাম শাহ এসেছিলেন, তারপর ইলতুৎমিশ এসেছিলেন, ইলতুৎমিশের ছেলে রুকনউদ্দিন ফিরোজ এসেছিলেন, তারপরে রাজিয়া সুলতানা এসেছিলেন, এইভাবে যে টাইম পিরিয়ডটি আস্কিং করা হয় না। এক্সামের মধ্যে জাস্ট টাইম পিরিয়ড যদি আসে তাহলে বলা হবে যে স্লেভ ডাইনেস্টির টাইম পিরিয়ড কত থেকে কত ছিল। অর্থাৎ আমরা জানি স্লেভ ডাইনেস্টির টাইম পিরিয়ড ছিল 1206 থেকে নিয়ে 1290 অবধি পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন 1206 থেকে নিয়ে 1290 অবধি পর্যন্ত এই স্লেভ ডাইনেস্টির টাইম পিরিয়ড ছিল। আর টোটাল দিল্লি সুলতানাতের টাইম পিরিয়ড ছিল 1206 থেকে 1526 অবধি পর্যন্ত। তো আমরা একে একে কী করব, স্লেভ ডাইনেস্টির প্রতিজন রাজা মহারাজা যে বা যাহারা ছিলেন ওনাদের জীবনী সম্পর্কে জানবো, ওনারা জীবনের মধ্যে কী কী কাজ করেছিলেন এবং কিভাবে প্রশ্ন তৈরি হয় তা আমরা দেখব এবং আমরা কি করব, শিখব। নাম্বার 1 কুতুবউদ্দিন আইবেক। আমি শর্ট ফর্ম ইউজ করব, আপনারা বুঝবেন। কুতুবউদ্দিন, কে ফর কুতুবউদ্দিন, এ ফর আইবেক। কে এ মিনস হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। তো ওনার সম্পর্কে আমরা জানি, উনি নাম্বার 1 টাইটেল মিনস হচ্ছে উপাধি। উনি 3টি উপাধি গ্রহণ করেছিলেন, এক্সামের মধ্যে আসে। এগুলি কিভাবে আসে আমরা প্রথমে সবগুলো কনসেপ্ট নিয়ে নেই, তারপরে দেখব প্রশ্ন কিভাবে তৈরি হতে পারে। তো উনি 3টি টাইটেল গ্রহণ করেছিলেন। নাম্বার 1 মালিক উপাধিটি উনি গ্রহণ করেছিলেন, উপাধি মিনস টাইটেল গ্রহণ করেছিলেন। নাম্বার 2 হচ্ছে সিপাহ সালার, সিপাহ সালার উপাধি গ্রহণ করেছিলেন। এবং নাম্বার 3 হচ্ছে ওনাকে প্রজারা পছন্দ করে, প্রজারা যে বা যারা জনসাধারণ ছিলেন ওনারা পছন্দ করে যে কুতুবউদ্দিন আইবেককে একটি উপাধি দিয়েছিলেন, তা উপাধি হচ্ছে কি লাখ বক্স। মনে রাখবেন, লাখ বক্স এই উপাধিটি দিয়েছিলেন। লাখ বক্স। তো লাখ বক্স এই উপাধিটি এই জন্য দেওয়া হয়েছিল যে কুতুবউদ্দিন আইবেক এত নরম দিলের দয়ালু ব্যক্তি ছিলেন যে উনি কাউকে যদি কারোর প্রতি যদি দরদ চলে আসতো, কাউকে যদি উনি দেখতেন যে কষ্টের মধ্যে রয়েছেন আর ওনার মনের মধ্যে যদি দরদ চলে আসে, তাহলে উনি অনেক টাকা পয়সা অনেক দিনার দিয়ে সাহায্য করতেন। এই জন্য এই উপাধিটি প্রজারা দিয়েছিলেন যে লাখ বক্স। তো আমরা দেখলাম কুতুবউদ্দিন আইবেক টাইটেল গ্রহণ করেছিলেন 3টি। এই হচ্ছে নাম্বার 1 হচ্ছে মালিক, নাম্বার 2 হচ্ছে সিপাহ সালার, এর নাম্বার 3 হচ্ছে লাখ বক্স, যা মানুষের পক্ষ থেকে ওনাকে দেওয়া হয়েছিল। তারপর আমরা দেখব উনি বিল্ডিং কী কী করেছিলেন, কী কী গড় তৈরি করেছিলেন, অর্থাৎ বিল্ডিং, বি ফর বিল্ডিং, কি বিল্ডিং তৈরি করেছিলেন, গড় তৈরি করেছিলেন। আমরা লাস্ট ক্লাসের মধ্যে দেখেছিলাম উনি 2 ধরনের গড় তৈরি করেছিলেন। নাম্বার 1 হচ্ছে উনি 2.5 দিন কি ঝুপড়া, আর নাম্বার 1 হচ্ছে উনি কী করেছিলেন, দিল্লির মধ্যে কুতুব মিনার তৈরি করেছিলেন, কুতুব মিনার তৈরি করেছিলেন। আর নাম্বার 2 হচ্ছে উনি 2.5 দিন কি ঝুপড়া।
আপনারা বাংলাতে লিখে নেবেন, আমি জাস্ট স্পেল করে লিখে নিয়েছি। তো ওনার বিল্ডিং কি হয়েছে, ওনার বিল্ডিং হচ্ছে উনি কুতুব মিনার তৈরি করেছেন, আর নাম্বার 2 হচ্ছে আড়াই দিন কি জুবরা তৈরি করেছেন। কুতুব মিনার দিল্লির মধ্যে তৈরি করেছেন উনি। আমরা জানি ওনার মোহাম্মদ গরিয়ের সঙ্গে এসেছিলেন দুইজন সুফি সাধক বা পীর এসেছিলেন। একজন হচ্ছেন কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি দিল্লির মধ্যে অবস্থান করেন। আর ওনার স্মরণার্থে কুতুবুদ্দিন আইবেক কুতুব মিনার তৈরি করেন, ফাউন্ডেশন করেন দিল্লির মধ্যে। এবং উনি কিন্তু সম্পূর্ণ করতে পারেননি, এর পূর্বে ওনার ইন্তেকাল হয়ে যায়। তারপর ইলতুৎমিশ এই কুতুব মিনারকে কমপ্লিট করেন, তা নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। তারপর আড়াই দিন কি জুবরা যে সেকেন্ড যে সুফি সাধক পীর এসেছিলেন তা হচ্ছেন শেখ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। উনি আজমিরের মধ্যে অবস্থান করেন, আর ওনার স্মরণার্থে আজমিরের মধ্যে আড়াই দিন কি জুবরা তৈরি করেছিলেন কুতুবুদ্দিন আইবেক। এই হচ্ছে আমাদের ওনার বিল্ডিং এবং ওনার টাইটেল থেকে আমাদের কনসেপ্ট। তারপর আরেকটা কনসেপ্ট আমাদের আসবে যে উনি পলো খেলতে গিয়ে, এক্সামের মধ্যে কখনো আসতে পারে যে উনি কিভাবে মৃত্যুবরণ করেছিলেন। উনি পলো খেলতে গিয়ে, আমরা পলো খেলা জানি যে ঘোড়ার মধ্যে উঠে বসে আর একটা পলের হ্যান্ডস্টিকটা থাকে, তা দিয়ে খেলা হয়, তা হচ্ছে পলো খেলা। তো পলা খেলতে গিয়ে উনি ঘোড়া থেকে পড়ে যান, তার ফলস্বরূপ ওনার মেরুদণ্ডের মধ্যে ব্যাকবোনের মধ্যে ফ্র্যাকচার চলে আসে এবং অনেক দিন অসুস্থ থাকার পর উনি ইন্তেকাল করেন, উনি মৃত্যুবরণ করেন। তো আমরা কুতুবুদ্দিন আইবেক থেকে আমাদের কী কী প্রশ্ন তৈরি হতে পারে। নাম্বার 1, কুতুবুদ্দিন আইবেক যদি বলে দিল্লি সুলতানের মধ্যে কে মালিক উপাধি টাইটেল গ্রহণ করেছিলেন, তা হচ্ছেন কুতুবুদ্দিন আইবেক, অথবা সিপা সালার কে গ্রহণ করেছিলেন কুতুবুদ্দিন আইবেক। যদি প্রশ্ন করে দিল্লি সুলতানাতের মধ্যে কাকে লোকেরা পছন্দ করে লাখ বক্স টাইটেলটি দিয়েছিল, তা হচ্ছেন কুতুবুদ্দিন আইবেক। তারপর যদি প্রশ্ন করে যে কুতুব মিনার কে তৈরি করেছিলেন, ফাউন্ডার কে কুতুব মিনারের, তা হচ্ছেন কুতুবুদ্দিন আইবেক। কোন জায়গায় করা হয়েছে, তা হচ্ছে দিল্লির মধ্যে। কার শরণার্থে করা হয়েছে, তা হচ্ছেন কুতুবুদ্দিন আইবেক তৈরি করেছেন। আর আমরা জানি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার শরণার্থে তৈরি করা হয়েছে। তারপর হচ্ছে যে কে আড়াই দিন কি জুবরা তৈরি করেছিলেন আজমিরের মধ্যে, ইনি হচ্ছেন কুতুবুদ্দিন আইবেক। আর কার শরণার্থে করেছেন, উনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি শরণার্থে করেছিলেন। এই হচ্ছে আমাদের প্রশ্ন তৈরি হলে তা আনসার হবে। আরেকটি প্রশ্ন আসতে পারে যে দিল্লি সুলতানাতের মধ্যে কোন রাজা ঘোড়া থেকে পড়ে ইন্তেকাল করেছিলেন, উনি হচ্ছেন কুতুবুদ্দিন আইবেক। পলো খেলতে গিয়ে উনি ঘোড়ার থেকে পড়ে মেরুদণ্ডের মধ্যে ফ্র্যাকচার আসে, তারপর উনি অসুস্থ থেকে ইন্তেকাল করেন। এই হচ্ছেন কুতুবুদ্দিন আইবেক থেকে আমাদের টোটাল কনসেপ্ট। তো আমাদের কি হয়েছে, কুতুবুদ্দিন আইবেক আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমরা দেখব আরাম শাহ, সেকেন্ড রাজা। কুতুবুদ্দিন আইবেকের পর যিনি রাজা এসেছিলেন, রাজা হয়ে দিল্লি সুলতানের মধ্যে বসেছিলেন, তিনি হচ্ছেন আরাম শাহ। আরাম শাহ থেকে কোনো প্রশ্ন হয় না, কোনো প্রশ্ন তৈরি হয় না। বলবেন স্যার কেন তৈরি হয় না? যে আরাম শাহ অনলি এ ফিউ মান্থ, কয়েক মাসের জন্য রাজা হয়েছিলেন। এই জন্য ওনার যে টাইম পিরিয়ডের মধ্যে কোনো কিছু করতে পারেননি, না কোনো টাইটেল নিয়েছিলেন, না কোনো কাজ করেছিলেন, না কোনো বিল্ডিং স্টাবলিশ করেছিলেন, কোনো শিক্ষা জারি করেছিলেন, কিছু করতে পারেননি। এই জন্য আরাম শাহ থেকে কোনো প্রশ্ন তৈরি হয় না। তারপর হচ্ছে আমাদের ইলতুৎমিশ। ইলতুৎমিশ সম্পর্কে প্রথমে জানি। ইলতুৎমিশ হচ্ছেন কুতুবুদ্দিন আইবেকের একজন স্লেভ, একজন গুলাম, একজন দাস ছিলেন। তো ইলতুৎমিশ সেম যেভাবে কুতুবুদ্দিন আইবেক মোহাম্মদ গরির কাছে ওনাকে প্রুভ করেছিলেন, সেম ইলতুৎমিশ কুতুবুদ্দিন আইবেকের কাছে উনি নিজেকে প্রুভ করেছিলেন, নিজের সাহসিকতা, নিজের যে ক্ষমতা রয়েছে, স্কিলস রয়েছে, তা প্রুভ করেছিলেন। যার ফলস্বরূপ কুতুবুদ্দিন আইবেকের মেয়ের সাথে ইলতুৎমিশের শাদী হয়। যখন শাদী হয়ে যায় তখন সেম তেমনিভাবে কুতুবুদ্দিন আইবেকের পর আরাম শাহ আসেন, এরপর ইলতুৎমিশ ওনার রিলেশন হিসাবে অথবা ওনার প্রুভ মানে ওনার ক্ষমতা হিসাবে, স্কিলস হিসাবে উনি রাজার যোগ্য ছিলেন, তাই ইলতুৎমিশ রাজা হন, তৃতীয় দিল্লির সুলতানাত হিসাবে দিল্লির মধ্যে রাজা হন। তো আমরা ইলতুৎমিশ সম্পর্কে এখন আমরা জানব। আই ফর ইলতুৎ, এম ফর মিস। ইলতুৎমিশ ইলতুৎমিশ উনি যে টাইটেল গ্রহণ করেছিলেন তা হচ্ছে সুলতান। এক্সামের মধ্যে কোয়েশন আসে দিল্লি সুলতানাতের মধ্যে সর্বপ্রথম সুলতান কে? তো অনেকে কি করবেন, গুগল সার্চ করে দেখবেন, গুগলের মধ্যে রং প্রশ্ন দেওয়া হয়েছে। উইকিপিডিয়ার মধ্যে যদি আপনারও অ্যাকাউন্ট থাকে তাহলে আপনিও গিয়ে কোনো কিছু লিখতে পারবেন, পরবর্তী জেনারেশনে এই আনসারগুলি পাবে। তো গুগলের মধ্যে দেখাবে কুতুবুদ্দিন আইবেক, কিন্তু কুতুবুদ্দিন আইবেক সুলতান উপাধিটি কোনোদিনও গ্রহণ করেননি, যার ফলস্বরূপ উনি সুলতান হতে পারেননি।
তাই ইলতুৎমিশ কি করেছেন, দিল্লি সুলতানাতের মধ্যে প্রথম সুলতান যদি বলা হয় তাহলে হবে আনসার হবে ইলতুৎমিশ, কেননা উনি যে উপাধি, উনি যে টাইটেলটি গ্রহণ করেছিলেন তা হচ্ছে সুলতান। তো উনি সুলতান উপাধি গ্রহণ করেছিলেন, এই কথাটি মনে রাখবেন। দিল্লি সুলতানাতের প্রথম সুলতান হচ্ছেন ইলতুৎমিশ। তারপর উনি বিল্ডিং তৈরি করেছেন। কে তৈরি করেছেন? ওনার ছেলে রুকনউদ্দিন ফিরোজ স্মরণার্থে উনি সুলতান গড়ি তৈরি করেছেন। সুলতান গড়ি তৈরি করেছেন। সুলতান গড়ি আমি জাস্ট স্পেলিং করে লিখছি, আপনারা শুদ্ধ করে লিখবেন। সুলতান গড়ি GHA হবে মেবি, সুলতান গড়ি তৈরি করেছেন। এই হচ্ছে ওনার বিল্ডিং। তারপর উনি সিক্কা জারি করেছেন। সিক্কা মিনস হচ্ছে কয়েন। উনি C ফর কয়েন মনে রাখবেন, উনি C ফর কয়েন জারি করেছেন। উনি দুই ধরনের কয়েন জারি করেছিলেন। নাম্বার 1 হচ্ছে উনি সিলভারের সিক্কা জারি করেছেন। সিলভার মিনস হচ্ছে কি রূপা, রূপার সিক্কা জারি করেছেন, যার নাম ছিল টাঙ্কা। আর উনি আরেক ধরনের কপারের সিক্কা জারি করেছিলেন। কপার, C ফর কপার, কপারের সিক্কা জারি করেছিলেন, যাকে জিতল বলে জানা যেত। তো দুই ধরনের সিক্কা হয়ে গেল। তারপর এই ইলতুৎমিশ কি করেছিলেন? ইলতুৎমিশ উনি যে চেহেলগানি বলে একটি গ্রুপ অফ পিপলের স্টাফ তৈরি করেছিলেন। গ্রুপ অফ পিপল চেহেলগানি তৈরি করেছিলেন। চেহেলগানি চেহেলগানি তৈরি করেছিলেন। চেহেলগানির মধ্যে কতজন মানুষ ছিল? 40 জন। 40 জন মানুষ নিয়ে একটি গ্রুপ তৈরি করেছিলেন। যে গ্রুপের কাজ কি ছিল? যে গ্রুপের কাজ ছিল যে ওনার দেখভাল করা বা বডিগার্ড হিসাবে ওনাকে সেভ করা, ওনাকে হেফাজতে রাখা। অর্থাৎ চেহেলগানি বলে 40 জন ব্যক্তির একটি গ্রুপ তৈরি করেছিলেন, যে গ্রুপের কাজই হচ্ছে রাজাকে কি করা? সেভ করা, দেখভাল করা, রাজার সবসময় দেখাশোনা করা। ওই গ্রুপের কাজ ছিল চেহেলগানি। আর এই চেহেলগানিকে চালিসা নামেও জানা যেত। তো এই হচ্ছে ইলতুৎমিশ থেকে আমাদের কনসেপ্ট টোটাল। তো নাম্বার 1 প্রশ্ন হতে পারে দিল্লি সুলতানাতের মধ্যে কে সুলতান উপাধি প্রথম গ্রহণ করেছিলেন? তা হচ্ছেন ইলতুৎমিশ। অথবা দিল্লি সুলতানাতের প্রথম সুলতান কে? তা হচ্ছেন ইলতুৎমিশ। দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে সুলতান ইলতুৎমিশ উনি কি বিল্ডিং স্থাপন করেছিলেন? অথবা হতে পারে যে সুলতান গড়িকে স্থাপন করেছিলেন, তা হচ্ছে ইলতুৎমিশ স্থাপন করেছিলেন। কার শরণার্থে স্থাপন করেছিলেন? ওনার ছেলে রুকনউদ্দিন ফিরোজের শরণার্থে করেছিলেন। এবং উনি কোন কোন শিক্ষা জারি করেছিলেন? উনি হচ্ছে একটি সিলভারের শিক্ষা, একটি কপারের শিক্ষা জারি করেছিলেন। তারপর উনি চেহেলগানিকে স্থাপন করেছিলেন। প্রশ্ন আসতে পারে চেহেলগানি ইলতুৎমিশ স্থাপন করেছিলেন। আর চেহেলগানির কাজ হচ্ছে রাজা প্রজাদের দেখভাল, রাজার দেখভাল করা, রাজাকে কি করা? সেভ করে রাখা। এই হচ্ছে কাজ। এই হচ্ছে আমাদের ইলতুৎমিশ থেকে আমাদের কনসেপ্ট। তারপর আমরা দেখব রুকনউদ্দিন ফিরোজ। রুকনউদ্দিন ফিরোজ যখন ইলতুৎমিশ যখন কি করেন? মৃত্যুবরণ করেন 1235-এ। 1235-এ ইলতুৎমিশ কি করেন? ইলতুৎমিশ মৃত্যুবরণ করেন। 1235-এ যখন ইলতুৎমিশ মৃত্যুবরণ করেন, তারপর ওনার ছেলে, যেহেতু ওনার একজন ছেলে একজন মেয়ে ছিলেন, ইলতুৎমিশের একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে হচ্ছেন রুকনউদ্দিন ফিরোজ আর মেয়ে হচ্ছে রাজিয়া সুলতান বা রাজিয়া সুলতানা। ইলতুৎমিশের একজন ছেলে একজন মেয়ে। তো যখন ইলতুৎমিশ মারা যান 1235-এ অর্থাৎ 1235-এ, তখন রুকনউদ্দিন ফিরোজ রাজা হন। রুকনউদ্দিন ফিরোজ, R ফর রুকন আর F ফর ফিরোজ। রুকনউদ্দিন ফিরোজ 1235-এ কিং হন, রাজা হন, দিল্লি সুলতানাত স্লেভ ডাইনেস্টি এর রাজা হন। যখন রুকনউদ্দিন ফিরোজ রাজা হন তখন উনি যে ওনার বাবার মতো কাজ করতে পারেননি। ইলতুৎমিশ যেভাবে রাজা ছিলেন, একজন পাওয়ারফুল রাজা ছিলেন, অনেস্ট রাজা ছিলেন, প্রজাদের দেখভাল করতেন, যেভাবে পাওয়ার ইউজ করতেন, উনি কিন্তু করতে পারেননি। অর্থাৎ রুকনউদ্দিন ফিরোজ একজন উইক রাজা ছিলেন, একজন দুর্বল রাজা ছিলেন, প্রজাদের দেখভাল করতে পারতেন না। অথবা ওনার কাছে রাজা হওয়ার যে গুণ থাকার প্রয়োজন তা গুণ ছিল না। এজ এ টিচার হিসাবে গুণ থাকা যেগুলি প্রয়োজন, এইভাবে একজন রাজা হিসাবে যে গুণগুলো থাকা প্রয়োজন সে গুণগুলো ছিল না। যার ফলস্বরূপ কি হয়? উনি অনলি আ ফিউ মান্থ, কয়েকদিন রাজত্ব করতে পারেন। তারপর ওনার জায়গায় রাজিয়া সুলতান, R ফর রাজিয়া, S ফর সুলতান বা সুলতানা 1236-এ এই রাজত্বের সিংহাসনে বসেন। তো এই রুকনউদ্দিন ফিরোজ থেকে কোনো প্রশ্ন তৈরি হবে না, কেননা উনি এ ফিউ মান্থ রাজত্ব করেছিলেন।
যার ফলস্বরূপ উনি কোনো কার্য করতে পারেননি, কাম করতে পারেননি, যার ফলস্বরূপ ওনার থেকে কোনো প্রশ্নও আসে না। রাজিয়া সুলতান যখন মহারানী হন, অর্থাৎ রাজার সিটে বসেন, দিল্লি সুলতানাত সেলফ ডাইনেস্টির একজন উনি মহারানী হন, তখন ওনার সময় শুরু হয় 1237 থেকে, অর্থাৎ 1236 থেকে ওনার টাইম পিরিয়ড আরম্ভ হয়। তো রাজিয়া সুলতান যখন সিটের মধ্যে বসেন তখন উনি কি কি কাজ করেছিলেন? উনি কাজ করেছিলেন, প্রথমত আমরা দেখব উনি টাইটেল কি নিয়েছিলেন। রাজিয়া সুলতানার টাইটেল নিয়েছিলেন, T4 টাইটেল উপাধি। নাম্বার 1 মহারানী উনি টাইটেল নিয়েছিলেন, দিল্লি সুলতানাত কি মহারানী, দিল্লি সুলতানাত কি মহারানী টাইটেল নিয়েছিলেন, অর্থাৎ মহারানী, মহারানী টাইটেল নিয়েছিলেন। আর আরেকটি টাইটেল উনি নিয়েছিলেন ন্যায় কি রানী, ন্যায় কি রানী বলে উনি টাইটেল নিয়েছিলেন। ন্যায় কি রানী। তো রাজিয়া সুলতানা কি করেছেন? দুইটি টাইটেল নিয়েছেন, একটি হচ্ছে দিল্লি সুলতানাত কি মহারানী, আরেকটি হচ্ছে ন্যায় কি রানী। এই দুইটি টাইটেল নিয়েছেন। তারপরে উনি কয়েন জারি করেছিলেন, সিক্কা। উনি 3 ধরনের সিক্কা জারি করেছিলেন, কয়েন জারি করেছিলেন। নাম্বার 1 কয়েন হচ্ছে, কয়েনের মধ্যে লেখা ছিল দিল্লি সুলতানাত কি মহারানী, D ফর দিল্লি, S ফর সুলতানাত কি, M ফর মহা, R ফর রানী। তো উনি প্রথম যে সিক্কা জারি করেছিলেন, এই প্রথম সিক্কার মধ্যে লেখা ছিল দিল্লি সুলতানাত কি মহারানী। তারপরে দ্বিতীয় যে সিক্কা উনি জারি করেছিলেন, এই দ্বিতীয় সিক্কার মধ্যে লেখা ছিল ইলতুৎমিশ কি বেটি, ইলতুৎমিশ ওনার বাবা, ইলতুৎমিশ কি বেটি, I ফর M ফর মিস, ইলতুৎমিশ কি বেটি। তারপর তৃতীয় যে সিক্কা উনি জারি করেছিলেন, এই তৃতীয় সিক্কার মধ্যে লেখা ছিল ন্যায় কি রানী, ন্যায় কি রানী, ন্যায় কি রানী। এই 3টি সিক্কা জারি করেছিলেন কে? রাজিয়া সুলতান। তারপর রাজিয়া সুলতানের বিপক্ষে সবাই চলে গিয়েছিল, কারণ কি? তার বিহাইন্ড আমি বলছি। ইসলাম ধর্মের মধ্যে পর্দা করা হচ্ছে ফরজ, অর্থাৎ পর্দা করতে হবে। তুমি যে কোনো রানী হও না কেন, যে কোনো পর্যায়ে থাকো না কেন, পর্দা করতে হবে, পর্দা করা ফরজ। তো এই জায়গার মধ্যে এই যে রাজিয়া সুলতান উনি কি করেন? উনি পর্দা করেননি, অর্থাৎ উনি যেভাবে ইসলাম ধর্মের মধ্যে রয়েছে পর্দা করার কথা তেমনভাবে করেননি। উনি একটি প্রথা জারি করেছিলেন যাকে কুবা এবং কুলা বলা হয়। কুলা, কুবা অ্যান্ড কুলা কি? ড্রেসের মধ্যে উনি পরিবর্তন করেছিলেন। কি পরিবর্তন করেছিলেন? কুবা হচ্ছে ক্যাপ অ্যান্ড কুলা হচ্ছে কি? তার ড্রেস। কুলা হচ্ছে তার ব্লেজারের মতো যারা পরিধান করতো তাকে কুবা বলা হয়। তো উনি পর্দা না করে, যেভাবে ইসলাম ধর্মের মধ্যে বলা হয় সেইভাবে না করে উনি ক্যাপ ইউজ করতেন আর ব্লেজার ইউজ করতেন, যার ফলস্বরূপ ওনার বিপক্ষে দিল্লি সুলতানাতের প্রজারা বিপক্ষে চলে গিয়েছিল যে ওনাকে আমরা চাই না। আর দ্বিতীয়ত উনি মহিলাকে কখনো রাজা হিসাবে অ্যাকসেপ্ট করতে ওরা দ্বিধাগ্রস্ত হতো। আর যখন মহিলা হিসাবে রাজত্ব করবেন আর যদি রুলের খিলাফ হয়, শরীয়তের খিলাফ হয়, তখন কি করে মানুষরা এর বিপক্ষে চলে যায়। যেমন আমরা কিছুদিন পূর্বে দেখেছি বাংলাদেশের শেখ হাসিনা, উনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। তেমনিভাবে রাজিয়া সুলতানা উনি কি করেছেন? ওনার রাজ্য ছেড়ে, যেহেতু উনি 1236 বসেছিলেন, অনলি 4 ইয়ার্স, 1236 to 1240 অবধি পর্যন্ত উনি শাসন করেছিলেন। তারপর উনি সিংহাসন ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন, কেননা ওনার খিলাফ সব হয়ে গিয়েছিল। উনি যে পর্দা করতেন না, তারপরে অন্যান্য রুলস যেগুলি করতেন ওনার সবাই পছন্দ করতো না, যার ফলস্বরূপ খিলাফ হয়েছিল। আর সব থেকে বেশি খিলাফ হয়েছিল ওনার স্বামী, হাজব্যান্ড, তার নাম ছিল ইলতুনিয়া, আর ব্রাদার হচ্ছে রুকনুদ্দিন ফিরোজ। রুকনুদ্দিন ফিরোজ তো খিলাফ হবেই, কেননা রুকনুদ্দিন ফিরোজকে সিংহাসন থেকে নামিয়ে উনি সিংহাসনে বসেছিলেন, যার ফলস্বরূপ রুকনুদ্দিন ফিরোজ এন্ড ইলতুনিয়া ওনার হাজব্যান্ড কী করেছিল? তার খিলাফ হয়েছিল আর সবাই তার সঙ্গ দিয়েছিল, যার ফলস্বরূপ ওনাকে কী করে? উনি রাজত্ব ছেড়ে বাগতে হয়েছিল ওনাকে। উনি বাগতে ওনাকে রুকনুদ্দিন ফিরোজ এন্ড ইলতুনিয়া 1248-এ পাকড়াও করে, অর্থাৎ ধরে নেয়, আর ধরে ওনাকে হত্যা করা হয়, অর্থাৎ ওনাকে মারা হয় 1248-এ রাজিয়া সুলতানাকে। এখন এর থেকে প্রশ্ন তৈরি হয় যে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম এবং সর্বশেষ মহিলা শাসক কে ছিলেন? ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম এবং সর্বশেষ মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতানা। আর কে মহারানী উপাধি গ্রহণ করেছিলেন? তা হচ্ছে রাজিয়া সুলতানা। ন্যায় কি রানীকে? রাজিয়া সুলতানা। তারপরে প্রশ্ন আসতে পারে এইভাবে কুলাকে প্রথা জারি করেছিলেন রাজিয়া সুলতানা। এগুলি আপনারা রাজিয়া সুলতানা থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর রাজিয়া সুলতানার টাইম পিরিয়ড হচ্ছে
1236 থেকে 1240 অবধি পর্যন্ত। এখন আমরা এর পরবর্তী সময়ের পরবর্তী রাজাগুলি নিয়ে আলোচনা করি। এখন আমরা দেখব রাজিয়া সুলতানা যখন 1240-তে পালিয়ে যায় রাজত্ব ছেড়ে, তখন এই যে চেহেলগানি ইলতুৎমিশ যে স্টাবলিশ করেছিলেন, চেহেলগানি 40 পিপলের একটা গ্রুপ, যে গ্রুপে কী করতো, রাজা মহারাজাদের কী করতো, হেফাজত করতো, সাহায্য করতো, যেমন বডিগার্ড হিসাবে, যেমন আমাদের প্রাইম মিনিস্টার রয়েছেন, ওনাদের সাথে অনেক সিকিউরিটি ফোর্স রয়েছে, তো ফোর্সের হিসাবে এরা কাজ করতো। এই চেহেলগানির 40 জন ব্যক্তির মধ্যে থেকে যে প্রধান ছিল, সব থেকে বড় পাওয়ারফুল ছিল, সে কী করলো, সে গদিতে বসে পড়লো। তার নাম ছিল মইজুদ্দিন বেহরাম। মইজুদ্দিন বেহরাম কী করলো, গদিতে বসে পড়লো। তারপর এই মইজুদ্দিন বেহরাম, আলাউদ্দিন মাসুদ এন্ড নাসির উদ্দিন মেহমুদ, এই সব হচ্ছেন এই চেহেলগানি থেকে চেহেলগানির একজন সদস্য। তো তারা সুযোগ বুঝে যখন মইজুদ্দিন বেহরাম রাজত্বের মধ্যে সিংহাসনের মধ্যে বসলো, এই চেহেলগানির একজন ব্যক্তি, তখন কি করলো, তারপরের যে পাওয়ারফুল ছিল সে ছিল আলাউদ্দিন মাসুদ। তো আলাউদ্দিন মাসুদ কি করলো, সে মইজুদ্দিন বেহরামকে কিল করলো, হত্যা করে সে কি করলো, গদিতে বসলো। যখন সে গদিতে বসলো, তখন নাসির উদ্দিন মেহমুদ দেখলো আমি তো তাকে হত্যা করে বসতে পারবো, তখন নাসির উদ্দিন মেহমুদ আলাউদ্দিন মাসুদকে হত্যা করে সে গদিতে বসলো। এইভাবে এই তিনজনের পিরিয়ড শুধু হত্যা আর শুধু গদি নিয়ে লড়াইয়ের মধ্যে চলে গিয়েছে। এই তিনজনের পিরিয়ড হচ্ছে 1240 থেকে 1265 অবধি পর্যন্ত। এই 25 ইয়ার্স এরা শুধু হত্যা, একজনকে আরেকজন হত্যা করে গদিতে বসেছে, সে হত্যা করে তাকে বসেছে, এইভাবে তিনজন হত্যা করে গদিতে বসেছে। কিন্তু এরা রাজার উপযুক্ত ছিল না। শুধু তারা কি করেছে, তাদের এই 25 ইয়ার্স ডিউরেশনের মধ্যে তারা কোনো কাজ করেনি, প্রজাদের জন্য কোনো কাজ করেনি, তারা শুধু আইয়াসি করেছিল এবং কি করেছিল, খাজানা থেকে যা সম্পদ নিযুত ছিল, সম্পদ যা রাখা ছিল স্লেভ ডাইনেস্টির, সবগুলো নষ্ট করেছে আর শুধু আইয়াসি করেছে, একজন আরেকজনকে হত্যা করেছে। এই হলো 25 ইয়ার্স। এই 25 ইয়ার্স থেকে কোনো প্রশ্ন তৈরি হয়নি, 25 ইয়ার্স ডাইরেক্ট চলে গিয়েছে। তারপর যখন নাসিরউদ্দিন মেহমুদ রাজা হন, অর্থাৎ নাসিরউদ্দিন মেহমুদ যখন দিল্লি সুলতানাতের স্লেভ ডাইনেস্টির একজন রাজা হন, তখন এর পরের যে এই চেহেলগানির ব্যক্তি ছিলেন, পরে যে চেহেলগানির পাওয়ারফুল ছিলেন, তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন বলবন। কে ছিলেন? গিয়াসউদ্দিন বলবন। তো আমরা গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে জানতে হবে, কারণ গিয়াসউদ্দিন বলবন থেকে অনেকটা প্রশ্ন তৈরি হয়, আর গিয়াসউদ্দিন বলবন একজন পাওয়ারফুল রাজা হিসাবে হন। তো গিয়াসউদ্দিন বলবন সুযোগ দেখে, জি ফর গিয়াসউদ্দিন, বি ফর বলবন, গিয়াসউদ্দিন বলবন সুযোগ দেখে উনি নাসিরউদ্দিন মেহমুদকে হত্যা করেন। নাসিরউদ্দিন মেহমুদকে হত্যা করে উনি রাজ সিংহাসনে বসেন। তো নাসিরউদ্দিন মেহমুদকে হত্যা করে গিয়াসউদ্দিন বলবন রাজ সিংহাসনে বসেন, আর গিয়াসউদ্দিন বলবনের মধ্যে রাজা হওয়ার এই ক্ষমতাটা তার মধ্যে ছিল। তো উনি যখন বসলেন, বসার পর উনি দেখলেন যে যেহেতু 25 ইয়ার্স চলে গিয়েছে, কোনো প্রজাদের খেয়াল রাখা হয়নি, প্রজাদের শুধু লুটমার করা হয়েছে, তো প্রজারাও একদম ড্যাম কেয়ার হয়ে গিয়েছে, বিলকুল কাউকে কেয়ার করে না, রাজাকে প্রজাকে সবাই সমান হয়ে গিয়েছে। তো গিয়াসউদ্দিন বলবন যখন মার্কেটে যেতেন, বাইরে যেতেন, কেউ ওনাকে রাজা বলে আর মান্যতা করতো না, রেসপেক্ট করতো না। উনি বললেন কি, আমি তো রাজা হলাম, স্লেভ ডাইনেস্টির একজন রাজা, পাওয়ারফুল রাজা, আমাকে কেউ কোনো রেসপেক্ট দিচ্ছে না। মানুষের যদি ঘোষণা দেওয়া হয় সাবধান রাজা মহাশয় আসছেন, সবাই যার যার কাজেই রয়েছে, সাবধান আর কেউ হয় না। তখন এই গিয়াসউদ্দিন বলবন ফিল করলেন যে ওনার কিছু পরিবর্তন আনা প্রয়োজন, যার ফলস্বরূপ উনি কী করলেন, উনি ওনার কোর্টের মধ্যে মন্ত্রণালয়ের মন্ত্রিসভাসদ নিয়ে কী করলেন, আলোচনা করলেন, মিটিং করে উনি ওনার মন্ত্রিসভাসদ এবং ওনার সবার মতামত দিয়ে দেখলেন যে তখনকার সময়ে ফার্সি সভ্যতাকে মানুষ অনেক ভয় করত, আর ফার্সি সভ্যতার যে কালচার রয়েছে তা অনেক টাফ ছিল, হার্ড ছিল। এই জন্য উনি কী করলেন, উনি ফার্সি সভ্যতা, নাম্বার 1 ফার্সি সভ্যতা, উনি কালচার, সি ফর কালচার লেখা নিন, নাহলে আপনাদের কনফিউজ হবে। কালচার, ফার্সি সভ্যতা উনি কী করেন, ওনার রাজত্বের সময়ে ওনার রাজ্যে কী করেন, এস্টাবলিশ করেন ফার্সি সভ্যতা। এবং ফার্সি সভ্যতা এস্টাবলিশ করে উনি 2টি এক্সট্রা কাজ করে নিয়েছিলেন, তা আমি বলবো শরীয়তের খিলাফ হবে, ইসলাম ধর্মের খিলাফ হবে। 2টি কাজ করেছিলেন, একটি হচ্ছে সজদা, একটি হচ্ছে পেবুস। সজদা অ্যান্ড পেবুস, 2টি কী করেছিলেন, সজদা
আর নাম্বার 2 হচ্ছে পেবুস। সজদা পেবুস কি? যে উনি প্রথা তৈরি করেছিলেন যে ওনার যখন সভাসদে বা ওনার যখন মন্ত্রণালয়ে কেউ প্রবেশ করবে, রাজমহলে রাজপ্রাসাদে কেউ প্রবেশ করবে, তখন কি করতে হবে? ওনাকে শুয়ে সজদা করতে হবে। নাউজুবিল্লাহ, ওনাকে সজদা করতে হবে, একটি প্রথা তৈরি করেছিলেন। দ্বিতীয়ত প্রথা করেছিলেন যে ওনার সাথে যদি কেউ কথা বলতে চায় তাহলে প্রথমে ওনার পাকে চুমা দিতে হবে, তাকে বলা হয় পেবুস। এই দুইটি কাজ করেছিলেন এই গিয়াসউদ্দিন বলবান। তারপর উনি একটি সিক্কা জারি করেছিলেন। উনি সিক্কা যে জারি করেছিলেন এই সিক্কাটির নাম হচ্ছে বলবানি সিক্কা। সবাই মনে রাখতে পারবেন, সিক্কা C4 সিক্কা মনে করেন, সিক্কা বলবানি সিক্কা, বলবানি সিক্কা জারি করেছিলেন। তো বলবানি সিক্কা জারি করেছিলেন আর এই কাজগুলো উনি করেছিলেন। তারপর ওনার টাইম শুরু হয়েছিল কখন থেকে? ওনার টাইম শুরু হয়েছিল 1265 থেকে। 1265 থেকে নিয়ে উনি 1287 পর্যন্ত, যেহেতু 90 থেকে শেষ হয়ে যায়, 87 অবধি পর্যন্ত উনি কী করেন? রাজত্ব করেন। আর 87-এ মঙ্গোলিয়ানরা তখন আক্রমণ করে এই দিল্লি সুলতানাতের স্লেভ ডাইনেস্টির উপরে। আর মঙ্গোলিয়ানরা আমরা সবাই জানি এত ক্রৌল ছিল, দুষ্ট বুদ্ধি সম্পন্ন ছিল, এত নিষ্ঠুর ছিল যে যে জায়গার মধ্যে তারা কি করতো? আক্রমণ করত, পুরা ধ্বংস বিধ্বস্ত করে নিত, হত্যা আর হত্যা করত। ওদের চোখগুলো ছোটো ছিল কিন্তু ওরা ওরিয়র ছিল, খুব যোদ্ধা ছিল, বীর ছিল, তাই ওদের সাথে কেউ লড়তে যেত না। কারণ ওরা এত মারতো, এত খুন বাহাতো যে কেউ তাদের সামনে দাঁড়াতে পারতো না। তো মঙ্গোলিয়ানরা যখন আক্রমণ করে তখন গিয়াসউদ্দিন বলবন কী করেন? যুদ্ধর মধ্যে যান, ওনার বড় ছেলেকেও হত্যা করা হয়, ওনাকেও হত্যা করা হয়। তখন এই স্লেভ ডাইনেস্টি পতনের দিকে চলে আসে। এরপর আরও 2জন রাজা স্লেভ ডাইনেস্টি থাকেন অনলি 3 ইয়ার্স, 1287 থেকে 1290 অবধি পর্যন্ত। 1290 অবধি পর্যন্ত ওনারা শাসন করেন। একজন হচ্ছে কাইকুবাদ আর একজন হচ্ছে কাইমুর শাহ আর কাইকুবাদ। কিন্তু ওনারা রাজা হিসাবে ভালো করে রাজত্ব করতে পারেননি, কেননা যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছিল এরপর থেকে মঙ্গোলিয়ানরা আর যায়নি, পাশে ছিল। কিছুদিন পর পর আবার আক্রমণ করতো। ওনারা কি করতেন? দিল্লিতে আসতেন, আবার ভাগতেন, আবার আসতেন, আবার ভাগতেন। যখন মঙ্গোলিয়ানরা আসতো তখন ভাগে যেতেন। এইভাবে করে করে ওনারা 3 বছর স্লেভ ডাইনেস্টি চালিয়েছেন। এরপর স্লেভ ডাইনেস্টি কমপ্লিট হয়ে শেষ হয়ে যায় 1290-তে। এরপর আমরা দেখব খিলজি ডাইনেস্টি আরম্ভ হয়। তো এখন আমরা কয়েক সেকেন্ড রেস্ট নেব। এর পূর্বে দেখি এর থেকে প্রশ্ন কি তৈরি হতে পারে। প্রশ্ন একটি তৈরি হতে পারে যে স্লেভ ডাইনেস্টির সর্বশেষ রাজা কে ছিলেন? স্লেভ ডাইনেস্টির সর্বশেষ রাজা হচ্ছেন কাইমুর শাহ, মনে রাখবেন। আর বলবন থেকে প্রশ্ন আসতে পারে। বলবন থেকে যেমন প্রশ্ন হচ্ছে যে ফরাসি সভ্যতাকে মন্ত্রিসভায় যে করেছিলেন, স্থাপন করেছিলেন, তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন বলবন। আর তারপর হচ্ছে কালচার, অর্থাৎ উনি সজদা এবং পেবুস কে করেছিলেন? সজদা এবং পেবুস করেছিলেন এই গিয়াসউদ্দিন বলবান আরম্ভ করেছিলেন। আর বলবানের শিক্ষা তো গিয়াসউদ্দিন বলবানের, সবাই দেখলে বুঝতে পারবেন। তো এক মিনিট সময় নিচ্ছি জলপান করে। আবার আমরা খিলজি ডাইনেস্টি দেখব, তারপরে তুগলক ডাইনেস্টি। এইভাবে বুঝে শুনে আমরা কমপ্লিট আজকের এই চ্যাপ্টারটি কভার করব। দিল্লি সুলতানাত আমরা বিলকুল ক্লিয়ার করব। আমরা দেখেছি স্লেভ ডাইনেস্টির সম্পর্কে আমরা জেনেছি, সম্পূর্ণ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ক্লিয়ার করেছি। এখন আমরা দেখব খিলজি ডাইনেস্টি। খিলজি ডাইনেস্টি থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন তৈরি হয় তা হচ্ছে আলাউদ্দিন খিলজি থেকে। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড দেখি, উইদিন 10 to 15 মিনিটসের মধ্যে আমরা খিলজি ডাইনেস্টি বুঝে যাব বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমাদের মাতৃভাষায়। নাম্বার 1 হচ্ছে, দেখতে পাচ্ছেন খিলজি ডাইনেস্টি যখন স্লেভ ডাইনেস্টি কমপ্লিটলি ধ্বংস হয়ে যায় তখন খিলজি ডাইনেস্টি এস্টাবলিশ হয় 1290 AD-তে। আর 1320 AD পর্যন্ত থাকে, অর্থাৎ অনলি 13 ইয়ার্স এই খিলজি ডাইনেস্টি এক্সিস্ট করে দিল্লি সুলতানাতের মধ্যে। তো সেকেন্ড ডাইনেস্টি হচ্ছে খিলজি ডাইনেস্টি। তো খিলজি ডাইনেস্টি থেকে আমাদের কনসেপ্ট প্রথমত ব্যাকগ্রাউন্ড জানতে হবে। খিলজি ডাইনেস্টির ফাউন্ডার হচ্ছেন জালালউদ্দিন ফিরোজ খিলজি। খিলজি ডাইনেস্টির ফাউন্ডার হচ্ছেন জালালউদ্দিন ফিরোজ খিলজি। উনি
আফগানিস্তান থেকে এসেছিলেন, কিন্তু ওনাদেরকে আফগানি বলতেন না, ওনাদেরকে বলতেন তুর্কি, অর্থাৎ তুর্কিয়ান বলতেন। তো উনি বলতেন, ওনারা কি বলতেন? তুর্কি বলতেন। এই কনসেপ্টটি মনে রাখবেন, কেননা পরবর্তী সময়ে প্রশ্ন আসবে যে প্রথম আফগানি রাজা কে ছিলেন, প্রথম আফগানি সুলতান দিল্লির মধ্যে কে ছিলেন, তা প্রশ্ন আসবে। তাই বলে দিচ্ছি যে এই খিলজি ডাইনেস্টির যারা জালালউদ্দিন ফিরোজ খিলজি দেখতে পাচ্ছেন, জালালউদ্দিন ফিরোজ খিলজি এসেছিলেন আফগানিস্তান থেকে এসেছিলেন, কিন্তু ওনাদেরকে বলতেন তুর্কি। এবং মনে রাখবেন, দিল্লি সুলতানাতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তুর্কি ছিল। দিল্লির সুলতানাতের টোটাল সুলতানাতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তুর্কি ছিল। তো ওনাদের টাইম পিরিয়ড হচ্ছে 1290 থেকে নিয়ে 1320 অবধি পর্যন্ত। তো আমরা দেখি ব্যাকগ্রাউন্ড কি। যখন জালালউদ্দিন ফিরোজ খিলজি ডাইনেস্টি স্থাপন করেন আফটার স্লেভ ডাইনেস্টি ইন দিল্লির মধ্যে, তখন জালালউদ্দিন ফিরোজ খিলজি ছিলেন খুব বৃদ্ধ, একদম বার্ধক্যের মধ্যে ছিলেন। আর ওনার সাথে ওনার ভাতিজা ছিলেন, যার নাম ছিল আলী গৌরসব। দেখতে পাচ্ছেন তার নাম কি ছিল? আলী গৌরসব। আলী গৌরসব ওনার অরিজিনাল নাম, কিন্তু উনি ওই নামটিকে পছন্দ করেননি, যে আমি আলী গৌরসব নামটি কীরকম লাগে। তো উনি নাম নিজে চেঞ্জ করে নিলেন এবং নিজের নাম রাখলেন, তা হচ্ছে আলাউদ্দিন খিলজি। দেখতে পাচ্ছেন আলাউদ্দিন খিলজি। এই আলাউদ্দিন খিলজি নিয়েই সব আমাদের প্রশ্ন খিলজি ডাইনেস্টি থেকে। তো আলাউদ্দিন খিলজি চাচার সাথে খিলজি ডাইনেস্টি দিল্লিতে আসলেন। আসার পর ওনার আশা ছিল যে উনি বারবার কী করতেন? নিজেকে প্রুভ করতেন চাচার সামনে যে আমি একজন বাহাদুর, আমি একজন যোদ্ধা, আমি একজন রাজা বনার যোগ্য। যিনি ভাবতেন চাচা তো বৃদ্ধ হয়ে গিয়েছেন, কোন দিন সিংহাসন ছেড়ে দিবেন, আমি সিংহাসনে বসে যাব, রাজা হয়ে যাব। কিন্তু ওনার চাচা ছিলেন লোভী, উনি কিন্তু সিংহাসন ছাড়তে চাচ্ছিলেন না। তো নাম্বার 1 আমরা যদি ইনসিডেন্ট দেখি, নাম্বার 1 প্রশ্ন হচ্ছে খিলজি ডাইনেস্টি থেকে প্রশ্ন করা হয় যে খিলজি ডাইনেস্টির ফাউন্ডারকে, ফাউন্ডার এস্টাবলিশ কে করেছিলেন, স্থাপন করেছিলেন খিলজি ডাইনেস্টি, তা হবে জালালউদ্দিন ফিরোজ খিলজি। কখন করেছিলেন? আমরা জানি 1290 অথবা 91 কীভাবে সম্পূর্ণরূপে স্থাপন হয়। 90-তে স্থাপন হয় ঠিকই, কিন্তু 91-এ সম্পূর্ণরূপে স্থাপন হয় আমরা দেখব। যখন ওনারা খিলজি ডাইনেস্টি স্টাবলিশ করেন, তখন তো মঙ্গোলিয়ানরা ছিল। আমরা দেখেছি লাস্টে আমাদের ওই গিয়াসউদ্দিন বলবনের সাথে কী করে যুদ্ধ করে মঙ্গোলিয়ানরা, আর এই জায়গায় স্লেভ ডাইনেস্টি ধ্বংস হয়ে যায়, পতনের দিকে আসে। তারপরে আমরা দেখেছি যে 2জন রাজা ছিলেন, এই 2জন তো অলরেডি বাগতেন। তো মঙ্গোলিয়ানরা অলরেডি দিল্লির মধ্যে এক্সিস্ট করতো। তো যখন খিলজি ডাইনেস্টি দিল্লির মধ্যে আসে, তখন মঙ্গোলিয়ানদের সাথে যুদ্ধ হয়, মঙ্গোলিয়ানের সাথে আক্রমণ হয়। মঙ্গোলিয়ানদের সাথে 1291-এ যুদ্ধ হয়। যখন 1291-এ মঙ্গোলিয়ানরা যুদ্ধ করতে আসে, তখন জালালউদ্দিন ফিরোজ খিলজি গাবড়ে যান। উনি বৃদ্ধ, আর দ্বিতীয়ত গাবড়ে যান, উনি জানেন যে মঙ্গোলিয়ানরা এত ক্রোল, অত নিষ্ঠুর, তারা কী করে যে জায়গার মধ্যে যুদ্ধ করে পুরো ধ্বংস করে দেয় পুরো জায়গাটা। তখন ওই আলাউদ্দিন খিলজি, এখন আমি আর আলী গৌরসব বলবো না, আলাউদ্দিন খিলজি বলবো। মনে রাখবেন আলাউদ্দিন খিলজির অরিজিনাল নাম হচ্ছে আলী গৌরসব, তিনি নিজের নাম রেখেছেন আলাউদ্দিন খিলজি। তখন আলাউদ্দিন খিলজি বললেন, তো এই হচ্ছে মেইন টাইম, এই হচ্ছে সময় নিজেকে প্রুফ করার। যে উনি বললেন চাচাকে গিয়ে, চাচা আমি মঙ্গোলিয়ানদের এগেনস্টে যুদ্ধ করবো। চাচা বললেন, তুমি নিজের জানও বাঁচাতে পারবে না, আর যুদ্ধ করবে মঙ্গোলিয়ানদের সাথে? বললো, না আমি যুদ্ধ করবো। চাচা বললেন, ঠিকই আছে। তখন এই আলাউদ্দিন খিলজি গিয়ে মঙ্গোলিয়ানদের সাথে 1291-এ যুদ্ধ করেন এবং জয়ী হন, মঙ্গোলিয়ানদেরকে হারিয়ে দেন। হারার পর ওনারা জয়ী হয়ে আসেন এবং সম্পূর্ণরূপে খিলজি ডাইনেস্টি দিল্লির মধ্যে এস্টাবলিশ হয়। তখন তো আলাউদ্দিন খিলজি আশা করে বসে আছেন যে আমার চাচা আমাকে কী করবেন, রাজত্ব দেবেন। ওনারা তো বৃদ্ধ হয়ে গিয়েছেন, কিন্তু চাচা তো রাজত্ব চালিয়ে যাচ্ছেন। এইভাবে করে 1296 অবধি পর্যন্ত চলে যায়। 1296-এ জালালউদ্দিন খিলজির সামনে আরও একটি চ্যালেঞ্জ চলে আসে। তা কি? দেবগিরির মধ্যে আক্রমণ করার জন্য কি করা হয়? প্রস্তুতি নেওয়া হয়। আর ওই দেবগিরির মধ্যে সেম আক্রমণ করেন 1296-এ আলাউদ্দিন খিলজি, এবং 1296-এ আলাউদ্দিন খিলজি দেবগিরিও জয়লাভ করেন। যখন উনি দেবগিরিও জয়লাভ করেন, তখন ওনার পক্ষে সেনাপতিরা চলে আসে, ওনার একটি পাওয়ার চলে আসে, ওনার থমথমি চলে আসে। তখন কি করেন? উনি দিল্লির মধ্যে এসে 1296-এ উনি কী করেন? ওনার নিজের চাচা জালালউদ্দিন ফিরোজ খিলজিকে হত্যা করে উনি তখ্তের মধ্যে সিংহাসনে বসে যান। অর্থাৎ আলাউদ্দিন খিলজি বসে গিয়েছেন দিল্লি সুলতানাতের মধ্যে। এখন আলাউদ্দিন খিলজি সম্পর্কে আমরা জানি, ব্যাকগ্রাউন্ড দেখে নিলাম। এখন আমরা আলাউদ্দিন খিলজি, এ ফর আলাউদ্দিন আর কে ফর খিলজি, এই আলাউদ্দিন খিলজি থেকে আমাদের অনেকটা প্রশ্ন তৈরি হয়। নাম্বার 1 হচ্ছে
দিল্লি সুলতানাতের মধ্যে সব থেকে বেশি আর্মি কোন রাজার কাছে ছিল? এই আনসারটির জবাব হবে আলাউদ্দিন খিলজি। মনে রাখবেন, সব থেকে বেশি আর্মি ছিল। নাম্বার 1 কনসেপ্ট অ্যান্ড কোয়েশ্চন আনসার আপনারা মনে রাখবেন, এক্সামের মধ্যে আসে। দ্বিতীয়ত, আলাউদ্দিন খিলজি কি করলেন? আলাউদ্দিন খিলজি আর্মি রিফর্ম করলেন। আর্মি রিফর্ম করা কি? যে পূর্বেরকার সময়ের যুগের প্রথা ছিল যে যখন যুদ্ধ ঘোষণা করা হতো, যুদ্ধে যাওয়ার প্রয়োজন হতো, তখন রাজা মহারাজারা কি করতেন? এইভাবে মার্কেটে বাজারে চলে যেতেন, গিয়ে ঘোষণা করতেন যে আমরা যুদ্ধে যাব, আমাদের যুদ্ধ ঘোষণা হয়ে গিয়েছে, আপনারা যে বা যারা গড়ে রয়েছেন এক গড় থেকে সবাইকে নিয়ে আসতো। অর্থাৎ যে বা যারা যোগ্য 15 ইয়ার্স থেকে নিয়ে 50 or 45 ইয়ার্স অবধি পর্যন্ত যুদ্ধ করতে পারবে সুস্থ, সবাইকে নিয়ে আসতো। কিন্তু ওরা ট্রেনফুল হতো না, স্কিলফুল হতো না, ওরা ওরিয়র হতো না, যোদ্ধা হতো না। এর ফলস্বরূপ কি হতো? কখনো যুদ্ধের মধ্যে হার জিত হতো। কিন্তু আলাউদ্দিন খিলজি এসে বিলকুল চেঞ্জ করে দিলেন, বললেন না, এইভাবে সবাইকে আমি কি করব, আমার যুদ্ধের মধ্যে নেব না। আমি কি করব, আলাদা করে স্কিলফুল ট্রেন করে তাদেরকে আমি একটি আলাদা করে আর্মি নাম দেব। আর আর্মি নাম দিয়ে তাদের যখন যুদ্ধের প্রয়োজন পড়বে তাদেরকে নিয়ে যুদ্ধ করব, সবাইকে যুদ্ধে নিয়ে যাব না। তো উনি কী করলেন? আর্মি রিফর্ম করলেন। করে কি করলেন? উনি ওপেন রিক্রুটমেন্ট সিস্টেম শুরু করলেন। ওপেন রিক্রুটমেন্ট সিস্টেম শুরু করলেন। আর এই ওপেন রিক্রুটমেন্ট সিস্টেম শুরু করার মতলবই হচ্ছে আর্মি রিফর্ম করা। আর বুঝতে পারছেন, যখন আর্মি রিফর্ম করেছেন তখন পাওয়ারফুল আর্মি হয়েছে। অর্থাৎ দিল্লি সুলতানাতের মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল এবং সব থেকে বেশি আর্মি ছিল কাদের? এই আলাউদ্দিন খিলজির। নাম্বার 1 আমাদের পয়েন্ট পেয়ে গেলাম। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে উনি কি করছেন? উনি ফার্স্ট রাজা যিনি আর্মিকে আলাদা করে স্যালারি দিয়েছেন। কোনো রাজা আর্মিকে স্যালারি দেননি, কিন্তু উনি কি করছেন? স্যালারি সিস্টেম শুরু করেছেন। স্যালারি দিয়েছেন ওনার আর্মিদেরকে। নাম্বার 2 কনসেপ্ট। প্রশ্ন আসে, প্রশ্নগুলো পরে আলোচনা করছি। তারপরে নাম্বার 3 হচ্ছে উনি কি করেছেন? উনি দুইটি সিস্টেম জারি করেছেন। নাম্বার 1 হচ্ছে উনি জায়গা মাপার জন্য, জমিন মাপার জন্য একটি ইউনিট জারি করেছেন, তাকে বলা হয় বিসওয়া। বিসওয়া বলে একটি ইউনিট, অর্থাৎ জমিন মাপ করার জন্য একটি দণ্ড বলতে পারেন, একটি ইউনিট বলতে পারেন, তা জারি করেছেন। তারপরে উনি কি করেছেন? তারপরে নাম্বার 4 উনি করেছেন, উনি দাগ সিস্টেম জারি করেছেন। হুলিয়া সিস্টেম, দাগ সিস্টেম জারি করেছেন। এখন বিষয় বুঝলাম, হুলিয়া কি, দাগ সিস্টেম কি? দাগ সিস্টেম হচ্ছে যে পূর্বকার সময়ে রাজা মহারাজাদের কাছে যার কাছে যতটা গুড়া হতো অথবা যুদ্ধের জন্য গুড়া, ওই সব থেকে পাওয়ারফুল হতো, আর যুদ্ধ জেতার বেশি সম্ভাবনা থাকতো। তো উনি কী করলেন? ওনার যে প্রতিটি পশু গুড়ার মধ্যে একটি এইভাবে সিম্বল তৈরি করে গরম করে এইভাবে দাগ দিতে শুরু করলেন যে এই হচ্ছে আমার গুড়া, কেন যুদ্ধে যাওয়ার পরে যাতে গুড়াগুলো হেরে না যায়। এইভাবে যখন যুদ্ধে যাবেন, মনে করেন একজন ওরিয়র, একজন যোদ্ধা গুড়া থেকে পড়ে গেলেন, তো দ্বিতীয় গুড়ার প্রয়োজন হবে। দ্বিতীয় গুড়া কোথা থেকে পাবে? তো ওনার গুড়া আরেকটি উনি দিয়ে অন্য একজন সৈন্য দেবে। তো কোন গুড়াতে উঠবেন? নিজের গুড়া না অন্যের গুড়ায়? তো এইগুলি উনি সিস্টেমের মধ্যে দাগ সিস্টেম শুরু করলেন, যে গুড়ার মধ্যে এইভাবে শিল বসানো হবে যে আমার গুড়া বলে পরিচয় থাকার জন্য। আর হুলিয়া বলতেই বোঝা যায় যে তোর হুলিয়াটা খারাপ, আমরা প্রায় সময় ইউজ করে থাকি। হুলিয়া মিনস হচ্ছে ড্রেস সিস্টেম। তো উনি কী করলেন? ইউনিফর্ম সিস্টেম তৈরি করলেন। পূর্বের সময় ইউনিফর্ম ছিল না, এই আলাউদ্দিন খিলজি ইউনিফর্ম সিস্টেম শুরু করলেন, যে ওরা আর্মিদের জন্য আলাদা ড্রেস থাকবে, তুমি একজন মন্ত্রিসভার মন্ত্রীর মধ্যে ড্রেস থাকবে, তুমি একজন আলাদা ড্রেসগুলি সিস্টেম শুরু করলেন। পার্টিকুলারলি আর্মির জন্য আলাদা তিনি ড্রেস তৈরি করলেন। এই হচ্ছে ওনার কাজ। আরও কাজ রয়েছে অনেকটা। আর কি কাজ করেছেন তিনি? কাজ করেছেন যে উনি মার্কেট ট্যাক্স সিস্টেম শুরু করেছেন। মার্কেট ট্যাক্স সিস্টেম কি সিস্টেম শুরু করেছেন? এর পূর্বে আলাউদ্দিন খিলজির পূর্বে কী করা হতো? আলাউদ্দিন খিলজির পূর্বে যখন রাজা প্রজাদের কোষাগার থেকে খাজানা কম হয়ে যেত, তখন ওরা কী করতো? ঘোষণা করতো মার্কেটে গিয়ে, যার কাছে যত টাকা রয়েছে তোমরা কী করো, আমাকে ডাইরেক্টলি বলতো যে আমাকে 100 দিনার করে সবাইকে দিতে হবে, বা 200 দিনার করে সবাইকে দিতে হবে, 200 টাকা করে দিতে হবে। টাকা ছিল না, দিনার বা এইভাবে ডলার ছিল বা সিক্কা করে দিতে হবে। তখন এই জায়গার মধ্যে একবার ফিল করেন, যে একটু টাকা পয়সা রয়েছে সে তো দিয়ে দেবে,
যার কাছে শুধুমাত্র 100 শিক্ষা রয়েছে সে দিতেই হবে, নাহলে তার প্রাণ চলে যাবে, সে দিয়ে দিল। যার কাছে 100 শিক্ষা নেই সে কি করবে? সে দাঁড় করবে, কোনো কিছু বিক্রি করবে, তারপরে 100 শিক্ষা পূর্ণ করে রাজাকে দেবে। তা হচ্ছে একটি রং কনসেপ্ট ছিল, আর প্রজাদের মধ্যে একটি খুব কষ্ট হতো, অনেক প্রজারা এইভাবে যান চলে যেত তাদের। কিন্তু উনি কী করলেন, আলাউদ্দিন খিলজি এসে বললেন না, এইভাবে হলে চলবে না, যে যত টাকা ইনকাম করবে তার 50% আমাকে পে করবে। অর্থাৎ একজন যদি 500 টাকা ইনকাম করে তার 50% দেবে, কেউ যদি 20 টাকা ইনকাম করে তার 50% দেবে, ভাই সবাই যান বাঁচাতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই উনি কী করলেন, মার্কেট ট্যাক্স সিস্টেম শুরু করলেন। এখন মার্কেট ট্যাক্স সিস্টেম কত টাকা ছিল এক্সামে কখনো আসে? 50%, মনে রাখবেন। এখন এই যে ট্যাক্সগুলো কে উদ্ধার করবে? তখন তিনি কি করলেন, যে একটা স্টাফ তৈরি করলেন, স্টাফের নাম দিয়ে দিলেন যে ইকতেদার বলে নাম দিয়ে দিলেন, যে তাদের কাজ হচ্ছে ট্যাক্সগুলো উদ্ধার করা, আর কেউ ট্যাক্স দিচ্ছে না এই চুরি করছে নাকি এগুলো দেখভাল করা। তো উনি কী করলেন, ইকতেদার কি করলেন, প্রস্তুত করলেন। ইকতেদার কি? সাম পিপল, গ্রুপ অফ পিপল, যাকে স্টাফ আমরা বলি থাকি, যারা কি করবে, ট্যাক্সগুলো উদ্ধার করবে। তারপরে উনি ট্যাক্সের মধ্যে 2 ধরনের ট্যাক্স জারি করেছিলেন। নাম্বার 1 হচ্ছে গড়াই, আর নাম্বার 2 হচ্ছে চড়াই। এই চড়াই এন্ড গড়াই কি? গড়াই মিন হচ্ছে গড়ের ট্যাক্স। আমরা সবাই বর্তমানে হাউস ট্যাক্স দিয়ে থাকি না, আমাদের গড়ের ট্যাক্স, যেমন আমরা গড়ের ট্যাক্স দিয়ে থাকি, যখন পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত সার্টিফিকেট নিতে যান তখন গড়ের ট্যাক্স দিতে হয়, ট্যাক্স দিয়ে থাকি আমরা। তো এই হচ্ছে গড়াই। আর চড়াই হচ্ছে উনি কী করেছিলেন, উনি বড় ফিল্ড সাজিয়েছিলেন, আর ফিল্ডের মধ্যে কী করেন, গাছ উৎপাদন করেছিলেন ওনার যে কোনো পন্থায়, আর বলেছিলেন যে যারা তোমরা কী করবে, পশুপালন করবে। পূর্বের সময় মানুষরা পশুপালন বেশি করতো, তো তোমরা আমার এই ফিল্ডে পশুপালন করবে আর আমাকে কী করবে, একটি ট্যাক্স দিয়ে দিবে। এই যে পশুর পালনের পরিবর্তে যে ট্যাক্সটি নিতেন তাকে বলা হতো চড়াই। তো ট্যাক্স থেকে আমরা দেখে গেলাম যে কী করেছেন উনি, মার্কেট ট্যাক্স সিস্টেম শুরু করেছেন। আর ট্যাক্স 2 ধরনের ছিল, গড়াই অ্যান্ড চড়াই। আর তারপরে ইকতেদার সিস্টেম, যারা কী করতো, ট্যাক্সগুলো উদ্ধার করতো। তো এই হচ্ছে আমাদের আর্মি রিফর্ম করেছেন, স্যালারি দিয়েছেন, ওপেন রিক্রুটমেন্ট শুরু করেছেন, জায়গা মাপার জন্য তিনি কী করেছেন, একটি ইউনিট জারি করেছেন। তারপরে দাগ সিস্টেম, হলিয়া সিস্টেমগুলো উনি তৈরি করেছেন, অনেকটা উনি রিফর্ম করেছেন। তারপর আমরা দেখব ওনার যে সভাসদ ছিল, ওনার সভাসদের মধ্যে উনি একজন পয়েটকে খুব ভালোবাসতেন। ওনার একজন ফেমাস পয়েট ছিলেন যার নাম ছিল আমির খসরু। যার নাম কি ছিল? আমির খসরু। আমির খসরু। তো আমির খসরু এত ভালো একজন পয়েট ছিলেন, কবি ছিলেন, যে যখন ও কী করতো, আলাউদ্দিন খিলজির বোরিং ফিল হতো, উনি পোয়েম শোনাতেন, কবিতা শোনাতেন। এবং আলাউদ্দিন খিলজি কোনো যদি শব্দ বলে দিতেন যে এই শব্দ দিয়ে তুমি পোয়েম তৈরি করো, উনি সঙ্গে সঙ্গে পোয়েম তৈরি করে ডেলিভার করতেন। তো উনি আলাউদ্দিন খিলজি এই আমির খসরুকে খুব বেশি পছন্দ করতেন, আর ওনার সবসময় মন্ত্রিসভার মধ্যে সঙ্গে থাকতেন আর পোয়েম শোনাতেন। এই জন্য আলাউদ্দিন খিলজি উনি কী করেছিলেন, উনি খুশি হয়ে, আনন্দ হয়ে এই আমির খসরুর উপরে ওনাকে একটি উপাধি দিয়েছিলেন, তাকে তুতাই হিন্দ বলে জানা যায়। তুতাই হিন্দ, মনে রাখবেন। তুতাই হিন্দ কাকে বলা হয়? আমির খসরুকে বলা হয়। কোন রাজার মন্ত্রিসভার কবি ছিলেন? তা হচ্ছে আলাউদ্দিন খিলজির মন্ত্রিসভার কবি ছিলেন আমির খসরু, আর তার লকব হচ্ছে তুতাই হিন্দ। এই হচ্ছে কনসেপ্ট। তারপর আরও একটি কনসেপ্ট আসে, যে এই যে মালিক কাফুর নিয়ে একটি কথা আসে। এই মালিক কাফুর থেকে আমরা কয়েকটি কনসেপ্ট ক্লিয়ার করি। এই জায়গায় আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে যে আলাউদ্দিন খিলজি থেকে। আলাউদ্দিন খিলজি উনি মার্কেট থেকে একজন গুলামকে ক্রয় করেছিলেন। তখন গুলামের প্রথা ছিল, খুব সুন্দর একজন মায়াবী গুলাম, দেখতে খুব মায়াবী, লাবণ্যময় চেহারা দেখে উনি অনেক অ্যাট্রাক্টেড হয়েছিলেন যে এই গুলামটি যদি আমার হতো অনেক ভালো হতো। তো উনি গুলামটি ক্রয় করেছিলেন 1000 দিনার দিয়ে, 1000 দিরহাম দিয়ে, বা 1000 সোনার টাকা দিয়ে ক্রয় করেছিলেন। তো 1000 টাকা দিয়ে যখন ক্রয় করেছিলেন, এই গোলামটির নাম ছিল মালিক মানি। মানে গোলামটির নাম কি ছিল? মালিক মানি। আর এই গোলামটি ক্রয় করার পর উনি নাম দিয়েছিলেন মালিক কাফুর, মনে রাখবেন, মালিক কাফুর। এবং এই গোলামকে কখনো 1000 দিনারি বলে জানা যেত, 1000 দিনারি। অর্থাৎ এই গোলামকে 1000 দিনার দিয়ে কিনা হয়েছে, এই জন্য বলা হতো 1000 দিনারি। আর এই গোলামকে উনি মহব্বত করে, যে মায়া করে, উনি একটি লকব দিয়েছিলেন, উনি একটি টাইটেল দিয়েছিলেন, উপাধি দিয়েছিলেন, তা হচ্ছে নায়াব টাইটেলটি দিয়েছিলেন। এই কথাগুলো আমার প্রতিটি কথা আপনারা মনে রাখবেন, নায়াব টাইটেল দিয়েছিলেন। আর এই হচ্ছে মালিক কাফুর। এই হচ্ছে আমাদের টোটাল কনসেপ্ট। তারপর 1216-এ
এই আলাউদ্দিন খিলজির মৃত্যু হয়ে যায়, অর্থাৎ 1216 আলাউদ্দিন খিলজি মৃত্যুবরণ করেন। তো ওনার শেষ টাইম পিরিয়ড শেষ, মৃত্যুবরণ করেন অর্থাৎ 1216 কীভাবে হবে, 1296 থেকে ওনার তো রাজত্ব শুরু হয়েছে। তো 1296 থেকে 1296 থেকে উনি শুরু করলেন ওনার রাজত্ব, ওনার রাজসিংহাসনে বসলেন। আর 1316 অবধি পর্যন্ত উনি রাজত্ব করলেন অনলি 20 ইয়ার্স। আর 20 ইয়ার্স পর উনি ইন্তেকাল করলেন। এই জায়গা থেকে একটি প্রশ্ন তৈরি হয় যে সবথেকে কম সময়ের মধ্যে দিল্লি সুলতানের মধ্যে কোন রাজা সবথেকে বেশি এফেক্টিভ কাজ করেছেন, তা হচ্ছেন আলাউদ্দিন খিলজি। আর সবথেকে বেশি আর্মি কার কাছে ছিল, আলাউদ্দিন খিলজি। অর্থাৎ 20 বছরের মধ্যে যা কাজ করেছেন অন্যান্য রাজারা পুরাটা ডাইনেস্টি কাজ করে এতটা কাজ করতে পারেননি, এতটা কাজ উনি করেছিলেন। তো আমরা এখন দেখব এরপর কি হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন মুবারক শাহ খিলজি আর মালিক কাফুর, দুইজনের আমি নাম লিখেছি, ওরাও রাজা হয়েছিল, কিন্তু এদের কোনো কাজ করতে পারেনি। কিন্তু এর থেকে আমরা 1-2টি পয়েন্ট দেখব, তারপরে আমাদের খিলজি ডাইনেস্টিও কমপ্লিট হয়ে যাবে। খিলজি ডাইনেস্টি কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা তুগলক ডাইনেস্টি, সৈয়দ ডাইনেস্টি, লোদি ডাইনেস্টি নিয়ে আলোচনা করব। আলাউদ্দিন খিলজি যখন ইন্তেকাল করেন 1316-এ, তারপর মুবারক শাহ কী করেন, রাজার গদিতে বসেন এবং তিনি 1316 থেকে 1320 অবধি পর্যন্ত কী করেন, রাজত্ব করেন। কিন্তু এর মধ্যে সুযোগ পেয়ে এই মুবারক শাহ, এই জায়গার মধ্যে একটু কনফিউজ রয়েছে, মুবারক শাহর পূর্বে না পরে, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার নয়। এই মুবারক শাহর মেবি আলাউদ্দিন খিলজি মরার পরই, কেননা আলাউদ্দিন খিলজির সবথেকে প্রিয় যে পিএ ছিল, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, সে ছিল ওনার যে গোলাম মালিক কাফুর, যাকে তিনি ক্রয় করেছিলেন 1000 দিনার দিয়ে, যাকে 1000 দিনারই বলা হতো, নায়াব তিনি টাইটেল দিয়েছিলেন, তাকে মালিক কাফুর ডাকতেন, তার আসল নাম ছিল মালিক মানি। তো সে চান্স পেয়েছিল রাজা হওয়ার, অর্থাৎ সে রাজা হয়েছিল অনলি 36 ডেইসের জন্য, অনলি 36 ডেইসের জন্য। মনে রাখবেন সব থেকে কম সময়ের জন্য কে রাজা হয়েছিল দিল্লি সুলতানাতের মধ্যে, প্রশ্ন হয়, তা হচ্ছে মালিক কাফুর। মালিক কাফুর কে ছিল, যে আলাউদ্দিন খিলজির গোলাম ছিল, তিনি ক্রয় করেছিলেন 1000 দিনার দিয়ে। কত টাকা দিয়ে ক্রয় করেছিলেন, 1000 দিনার দিয়ে। তো সে শুধু অনলি 36 ডেইসের মধ্যে জন্য রাজা হয়েছিল, কিন্তু এই 36 ডেইসে সে দিল্লির মধ্যে এতটা খুন বাহিয়েছিল, অতটা খুন সে মানুষকে কতল করেছিল, অতটা মানুষকে হত্যা করেছিল, তা সম্পূর্ণ দিল্লি ডাইনেস্টি অথবা সম্পূর্ণ খিলজি ডাইনেস্টির মধ্যে অথবা সম্পূর্ণ আলাউদ্দিনের যে পিরিয়ড রয়েছে এই পিরিয়ডের মধ্যে হত্যা করা হয়নি, যুদ্ধের মধ্যেও গিয়ে হত্যা করা হয়নি, অতটা হত্যা করেছে অনলি 36 ডেইসের মধ্যে। ইভেন আলাউদ্দিন খিলজির বড় ছেলে কি করেছে, সভাসদের মধ্যে, মন্ত্রী সভাসদের মধ্যে বড় ছেলেকে হত্যা করেছে, তার চক্ষু দুটি খুলে তাকে হত্যা করেছে। এত বড় নিষ্ঠুর একটি কাজ করেছিল, সে শুধু পাগলের মতো হয়ে গিয়েছিল। এই 36 ডেইসের পর তাকে হত্যা করা হয়। হত্যা করার পর এই মুবারক শাহ খিলজি সে রাজসিংহাসনে বসে এবং সে পরবর্তী এই 1316 থেকে নিয়ে 1320 অবধি পর্যন্ত এই খিলজি ডাইনেস্টিকে কী করে চালিয়ে যায়। কিন্তু তার থেকে কোনো প্রশ্ন তৈরি হয় না, তেমন কাজও করতে পারেননি, রিফর্ম আনতে পারেননি। যা আলাউদ্দিন খিলজি করে নিয়েছিলেন তার মধ্যে শুধু রাজা হিসাবে বসে থাকেন এবং কাজগুলো করে যান, অর্থাৎ কোনো এক্সট্রা কোনো করতে পারেননি, এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারেননি। তাই ওনার আর নামগুলি হিস্ট্রির মধ্যে এক্সট্রা লেখা নেই। আর তাই এই জায়গা থেকে আমাদের কোনো প্রশ্ন তৈরি হয় না। এই জায়গা থেকে একটি প্রশ্ন তৈরি হয়েছে, কে সব থেকে কম, তা হচ্ছে 36 ডেইসের। এই জায়গা থেকে কোনো প্রশ্ন তৈরি হয় না। এই জায়গা থেকে ফাউন্ডারকে জালালউদ্দিন ফিরোজ খিলজি। এই হচ্ছে আমাদের খিলজি ডাইনেস্টি। তো আবারও আমরা 1 মিনিট সময় নিচ্ছি। 1 মিনিট সময় নিয়ে কি করব, পরবর্তী আমরা ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টি নিয়ে আপনাদের সম্মুখে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাব। আমরা এখন খিলজি ডাইনেস্টি নিয়ে আলোচনা করেছি এবং এখন তুগলক ডাইনেস্টি নিয়ে আলোচনা করব। খিলজি ডাইনেস্টির আমাদের দেখেছিলাম যে সবথেকে পাওয়ারফুল যে কার্যকারী রাজা ছিলেন তা হচ্ছে আলাউদ্দিন খিলজি। তো আলাউদ্দিন খিলজির আমরা বিল্ডিং সম্পর্কে আলোচনা করে নিই। তো বিল্ডিং সম্পর্কে আপনারা নোটস তৈরি করে নেবেন, লিখে নেবেন। উনি বিল্ডিং স্থাপন করেছিলেন, যেমন আলাই দরওয়াজা দিল্লির মধ্যে, তারপরে আলাই মিনার স্থাপন করেছিলেন, তারপরে হজে খাস স্থাপন করেছিলেন এবং আরেকটি যেমন চুর মিনার, 4 মিনার নয়, চুর মিনার তিনি স্থাপন করেছিলেন। এই 4টি বিল্ডিং উনি আলাউদ্দিন খিলজি স্থাপন করেছিলেন। তো আমরা আমাদের খিলজি ডাইনেস্টি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা তুগলক ডাইনেস্টি নিয়ে আলোচনা করব। তো তুগলক ডাইনেস্টির ফাউন্ডার হচ্ছেন গিয়াসউদ্দিন তুগলক। তো গিয়াসউদ্দিন তুগলক ডাইনেস্টি স্থাপন করেন 1320 এডিতে। দেখতে পাচ্ছেন 1320 এডিতে কী করেন, স্থাপন করেন। অ্যান্ড 1414 অবধি পর্যন্ত এক্সিস্ট করে। কিন্তু আমি মনে করি 1414 নয়, এর মধ্যে কয়েক বছর গ্যাপ থাকে।
1398 থেকে নিয়ে 1414 অবধি পর্যন্ত কেউ দিল্লির মধ্যে রাজা নেই, কিন্তু যেহেতু সিলসিলা চলছিল তুগলক ডাইনেস্টি, তাই তুগলক ডাইনেস্টির মধ্যে ইনক্লুড করা হয়েছে। দেখবো আমরা ব্যাকগ্রাউন্ড দেখবো, বিলকুল আমাদের কনসেপচুয়াল বা আন্ডারস্ট্যান্ডিং করব, নিজের ভাষায় বুঝে শুনে কমপ্লিট করব। এর মধ্যে আমি বলে দিই, আপনি যদি আমার ক্লাসটি ওয়াচ করছেন এখন অবধি পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নতুন এসে থাকেন তাহলে আপনাদেরকে বলে দেই, আমরা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট সামনে রেখে, অর্থাৎ ডিএলএড পেডকেও সামনে রেখে স্টাডি করছি। আর আমাদের আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের তিনটি সাবজেক্টের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, ম্যাথস, রিজনিং অ্যান্ড অলসো ইংলিশ। এবং বর্তমানে এসএসটি জেনারেল নলেজের ক্লাসেস চলছে, প্লেলিস্টে রয়েছে, অনেকটা ক্লাসেস হয়েছে। আর প্রেজেন্ট সময় আমরা ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে আলোচনা করছি, তারপর আমরা জিওগ্রাফি দেখব, পলিটি দেখব, এরপর আসামের হিস্ট্রি দেখব, এরপর আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের সবাইকে বলে দিই, আমি লাস্ট সেশনে আমরা সিটেটের ক্লাসেস নিয়েছি, আপনারা দেখেছেন, অনেকে 100+ মার্কস পেয়েছেন। তো সিটেটের মেইন ম্যাটার কি হচ্ছে যে পেডাগজি বুঝে না, যারা ট্রেনি রয়েছেন, তো ক্যান্ডিডেটের পেডাগজি না বোঝার কারণে অনলি 10% 15% সিটেট পাস করতে পারেন। তো সামনে সিটেট আসছে, যদি আপনি সিটেটের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট সেশনে সম্পূর্ণ সিটেটের গাইড করা হবে পেপার 1 পেপার 2 এর জন্য, এবং নোটস প্রোভাইড করা হবে ফ্রিলি। অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার 2011 থেকে নিয়ে 2024 অবধি পর্যন্ত বিলকুল বুঝে শুনে কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমরা কী করব, ক্লিয়ার করব। আর যেহেতু অন্য অন্য ভাষায় যেমন রয়েছে সিটেটের ক্লাসেস রয়েছে, আপনারা দেখতে পারেন, ক্লাস অ্যাভেলেবল রয়েছে, কিন্তু আমি মনে করি আসামিস, হিন্দি, ইংলিশ, অন্য ভাষা থেকে আপনার আমার প্রিয় ভাষা বাংলা ভাষা, রিজনাল ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষায় যদি আমরা একটি ক্লাস ওয়াচ করি, বুঝি, তখন আমরা ভালো করে বুঝতে পারবো, আমাদের কনসেপ্ট ভালো করে বিল্ড আপ হবে। অন্য ভাষায় একটি ক্লাস 10 বার দেখা থেকে নিজের ভাষায়, নিজের মাতৃভাষায় একবার দেখলে তার থেকে বেশি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তো আমরা তুগলক ডাইনেস্টি নিয়ে আলোচনা করি। তুগলক ডাইনেস্টি ফাউন্ডার হচ্ছেন গিয়াসউদ্দিন তুগলক। তিনি ফাউন্ড করেছিলেন 1320 সালে এবং শেষ হয়েছিল 1414-তে। তো গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কে আমরা কিছু পয়েন্ট জানি যেগুলো ইম্পর্টেন্ট এক্সামের মধ্যে আসে। জি ফর গিয়াসউদ্দিন, টি ফর তুগলক। তো গিয়াসউদ্দিন তুগলক অনলি 1320 থেকে 1325 অবধি পর্যন্ত কী করেছিলেন, উনি শাসন করেছিলেন। কেন করেছিলেন, তারপর ওনাকে হত্যা করা হয়, তা দেখব। তো এই 1320 থেকে 1325 অবধি পর্যন্ত উনি শাসন করেন। তার মধ্যে উনি কি টাইটেল গ্রহণ করেছিলেন এক্সামের মধ্যে আসে। টাইটেল হচ্ছে যে দিল্লি সুলতানাতের মধ্যে একমাত্র রাজা যিনি সুলতান টাইটেলটি গ্রহণ করেননি, উপাধিটি অ্যাকসেপ্ট করেননি, তিনি গাজী টাইটেলটি অ্যাকসেপ্ট করেছিলেন। কি টাইটেল, গাজী। এই কথাটি মনে রাখবেন, কোন এক্সামের মধ্যে আসে যে গাজী টাইটেলকে কী করেছিলেন, অ্যাকসেপ্ট করেছিলেন, তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন তুগলক। তারপরে উনি যে কাজ করেছিলেন, ওনার কাজগুলো হচ্ছে উনি কী কী কাজ করেছিলেন, কী করেছিলেন, অনেকটা ওয়ার্ক করেছিলেন ইম্পর্টেন্ট, যেগুলি থেকে এক্সামের মধ্যে আসে। নাম্বার 1 হচ্ছেন উনি ইরিগেশন সিস্টেম চালু করেছিলেন। নাম্বার 1। নাম্বার 2 উনি কী করেছিলেন, উনি তারপর ডাক সেবা চালু করেছিলেন, মনে রাখবেন, ডাক সেবা চালু করেছিলেন। তারপর উনি ক্যানেল সিস্টেম, অর্থাৎ উনি নহর অর্থাৎ নদীর সিস্টেম চালু করেছিলেন। যে জায়গার মধ্যে জল ছিল না তিনি নহর চালু করেছিলেন, তো চ্যানেল বা ক্যানেল বলতে পারেন, সিস্টেম চালু করেছিলেন। এই হচ্ছে ওনার সম্পূর্ণ এই 5 ইয়ার্সের মধ্যে কাজ। এই 5 ইয়ার্সের মধ্যে কী করেছিলেন, উনি সুলতান লকবটি অ্যাকসেপ্ট না করে গাজী লকবটি অ্যাকসেপ্ট করেছেন। আর ওয়ার্ক হিসাবে উনি ইরিগেশন সিস্টেম চালু করেছিলেন। নাম্বার 2 ডাক সেবা চালু করেছিলেন। আর নাম্বার 3 উনি ক্যানেল সিস্টেম চালু করেছিলেন। 1325-এ যাওয়ার পর ওনার ছেলে জোনা খা, যার নাম কি জোনা খা, সে কী করে, তার বাবাকে হত্যা করে সে কী করে সিংহাসনের মধ্যে বসে রাজা হয়। আর রাজা হওয়ার পর সে তার নামকে পছন্দ করতো না, জোনা খা এই নামটি তার পছন্দনীয় নাম ছিল না। সে নিজে তার নাম রাখে, কি নাম রাখে, মোহাম্মদ বিন তুগলক। এখন মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে আমরা জানি। মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে সবথেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটি এক্সামের মধ্যে আসে তা হচ্ছে কি, আমরা এখন মোহাম্মদ বিন তুগলক বলবো, আমরা জোনাহা বলবো না। মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে আমরা যা জানতে হবে যে দিল্লি সুলতানাতের মধ্যে সবথেকে বেশি শিক্ষিত রাজা কে ছিলেন, সবথেকে বেশি এডুকেটেড শিক্ষিত রাজা হলেন মোহাম্মদ বিন তুগলক। এই কথাটি মনে রাখবেন। তারপর মোহাম্মদ বিন তুগলক উনি কি করেন, দিল্লি থেকে এই যে মনে করেন আমাদের ম্যাপ, এই হচ্ছে আমাদের কি দিল্লি, এই জায়গাটা হচ্ছে আমাদের মহারাষ্ট্র।
এই আর একটু উপর দিকে হবে, এই জায়গাটা হচ্ছে মহারাষ্ট্র। তো এই দিল্লির জায়গা দিল্লি সুলতানাত চলছে। উনি কি করেন, হঠাৎ করে ডিসিশন নেন, অর্থাৎ ওনাকে মানুষ পাগল রাজা বলতো। কেন পাগল রাজা বলছো আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি। উনি হঠাৎ করে ডিসিশন নিলেন। এর পূর্বে একটি কথা বলে নেই, উনি কি করেছিলেন, উনি এগ্রিকালচার সিস্টেম শুরু করেছিলেন। ওনার কাজ হচ্ছে, ওয়ার্ক হচ্ছে, মনে রাখবেন, এর পূর্বে আমি বলে দিই, এগ্রিকালচার সিস্টেম। দেওয়ানে আমির কুহি বলা হয় এই এগ্রিকালচার সিস্টেমকে। উনি একটি নাম দিয়েছিলেন, তাকে বলা হয় দেওয়ানে আমির কুহি। দেওয়ানে আমির কুহি বলা হয়, যা হচ্ছে কি এগ্রিকালচার সিস্টেম। এগ্রিকালচার সিস্টেমের মধ্যে এগ্রিকালচার সিস্টেমের জন্য করা হয়েছিল এই ওয়ার্কটি তিনি করেন। আরেকটি ওনার ওয়ার্ক হচ্ছে কি, উনি আরেকটি ওয়ার্ক করেন, যে ওয়ার্কটি হচ্ছে উনি পেপার, পূর্বে শিক্ষা ছিল, অর্থাৎ পেপারের কোনো টাকা ছিল না। উনি মঙ্গোলিয়ান যারা ছিল তারা কি করতো, পেপারের কাগজ দিয়ে টাকা ইউজ করতো, শিক্ষাগুলো কারেন্সি ইউজ করতো। তখন তাদের উপরে প্রভাবিত হয়ে উনি পেপারের টাকা শুরু করেছিলেন। পেপার মানে কাগজের টাকা শুরু করেছিলেন। কাগজের টাকা আরম্ভ করেছিলেন, কিন্তু তা পরবর্তী সময়ে 100% ইমপ্লিমেন্ট হতে পারেনি, বিলকুল বাস্তবায়িত হতে পারেনি। এই কাগজের টাকাগুলো পরবর্তী সময়ে ফ্লপ হয়ে যায়, কেননা ওনার মধ্যে বুদ্ধি ছিল ঠিকই, কিন্তু তা ইমপ্লিমেন্ট করতে পারতেন না। পরবর্তী সময়ে তা কী হয়ে যায়, খারাপ হয়ে যেত। তো এই দুইটি ওয়ার্ক ওনার মনে রাখবেন, এই দুইটি ওয়ার্ক উনি করেছিলেন। এখন দেখব ওনাকে মানুষরা পাগল রাজা বলতো। এক্সামের মধ্যে আসে যে কাকে ম্যাড কিং বলা হয় দিল্লি সুলতানাতের মধ্যে। তো দিল্লি সুলতানাতের মধ্যে মোহাম্মদ বিন তুগলক, যার নাম হচ্ছে জোনাখা আসল নাম, সে নিজের নাম রেখেছিল মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলককে বলা হয় পাগল রাজা, এবং ইনি হচ্ছেন সবথেকে এডুকেটেড, শিক্ষিত রাজা দিল্লি সুলতানাতের মধ্যে। তো দেখবো এই জায়গা হচ্ছে দিল্লি আমাদের, আর উপর দিকে থাকবে এই জায়গা হচ্ছে তো উত্তরপ্রদেশ, একটু উপরে থাকবে। মনে করেন এই জায়গা হচ্ছে দিল্লি। তো দিল্লি থেকে কি করলেন, উনি হঠাৎ একটি ডিসিশন নিয়ে নিলেন। কেন পাগল রাজা বলে আমি তা বলে দিচ্ছি আপনাদেরকে। হঠাৎ ডিসিশন নিয়ে দিলেন, এলান করে দিলেন যে আমার প্রজাদেরকে বলে দেন আমরা কালকেই রওনা করব দেবগিরিতে। এই জায়গা মহারাষ্ট্রের দেবগিরিতে গিয়ে আমরা ক্যাপিটাল তৈরি করব। উনি কী করলেন, মহারাষ্ট্রের দেবগিরিতে এসে ক্যাপিটাল তৈরি করলেন। ওনার উদ্দেশ্য কী ছিল তা বলছি, তারপরে উদ্দেশ্য সফল হয়নি। আর দেবগিরিতে ক্যাপিটাল তৈরি করে তার নাম রেখে দিলেন দৌলতাবাদ। দেবগিরি ক্যাপিটাল তৈরি করলেন আর দৌলতাবাদ নাম রেখে দিলেন। এখন ওই জায়গা থেকে, দিল্লি থেকে মহারাষ্ট্র অবধি পর্যন্ত, তখনকার সময়ে ট্রান্সপোর্ট সিস্টেম ছিল না, জাহাজ, ভালো ট্রেন ছিল না, গাড়ি ছিল না। এত কষ্ট করে রাজা তো উনি সুন্দর করে বসে ঘোড়ার মধ্যে ওনার খেদমত করে নিয়ে যাচ্ছেন, ওনার অনেক পিএ রয়েছে, ওনার আর্মি রয়েছে, উনি তো সুস্থভাবে চলে যাচ্ছেন। কিন্তু প্রজা যে উপর দিয়ে কতটা কষ্ট গিয়েছিল তা প্রজারাই ফিল করতে পারবে। অনেক প্রজারা রাস্তার মধ্যে, অনেক শিশু, অনেক বৃদ্ধ, অনেক জওয়ান মারা গিয়েছিল এই সফরের মধ্যে। তো উনি এসে এই জায়গায় কী করলেন, ক্যাপিটাল তৈরি করলেন, দেবগিরিকে নাম দিয়ে দিলেন দৌলতাবাদ। ক্যাপিটাল তৈরি করে ওনার উদ্দেশ্য ছিল এই যে নিচের যে প্রভিন্সগুলো ছিল, এই ছোটো ছোটো অনেকটা সাম্রাজ্য নিচে ছিল। আর এই সাম্রাজ্যগুলোর সাথে ওনার উদ্দেশ্য ছিল যে ট্রেড করব, ব্যবসা বাণিজ্য করব। আর যদি তারা কথা না বলে তাদের সাথে আমরা কী করবো, যুদ্ধ করে তাদেরকে আমাদের আয়ত্তে নিয়ে আসবো, অর্থাৎ আমাদের বাধ্য করে নেব। কিন্তু এই বাধ্য করে নেব বলেছিল, কিন্তু তা সফল হতে পারেনি। কেন হতে পারেনি, কেননা দিল্লি থেকে যখন সফর করে সে দৌলতাবাদের মধ্যে এসেছিল, তখন আসার পর এই জায়গার মধ্যে সম্পূর্ণরূপে এস্টাবলিশ হতে পারেনি। আর এই জায়গার মধ্যে অনেকটা পাহাড় ছিল, নদ নদী ছিল। এই নদ নদীগুলো ক্রস করে উনি কী করলেন, উনি যেতে পারলেন না এই জায়গার মধ্যে। আর এই জায়গার মধ্যে না যাওয়ার কারণে তারা যখন দেখলেন যে দিল্লি থেকে মোহাম্মদ বিন তুগলক এসেছে আমাদের উপরে আক্রমণ করবে, তখন এই ছোটো ছোটো প্রভিন্স সবগুলো মিলে কী হয়েছিল, তারা বিজয়নগর এম্পায়ার বলে বড় একটি সাম্রাজ্য গড়ে তুলেছিল। বিজয়নগর এম্পায়ার, মনে রাখবেন এই জায়গার মধ্যে কী গড়ে উঠেছিল, বিজয়নগর এম্পায়ার, অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্য এই জায়গায় গড়ে উঠেছিল। তারপর যখন উনি সফল হতে পারেননি এই মোহাম্মদ বিন তুগলক, তখন তিনি আবার এই জায়গা থেকে দেবগিরি দৌলতাবাদ থেকে উনি ফিরে আবার দিল্লিতে চলে গিয়েছিলেন। এই জায়গার মধ্যে এতটা লং জার্নি করেছিলেন, যার ফলস্বরূপ অনেকটা প্রজা
মরে গিয়েছিল, অনেক শিশু, অনেক সৈন্য সামন্ত একদম মরে গিয়েছিল। উনি ফিল করেছিলেন যে যদি এই জায়গায় আর কিছুদিন বসবাস করি তাহলে আমার কাছে একটিও আর্মি থাকবে না, সবাই মরে যাবে। তো এইভাবে যখন তিনি দিল্লিতে চলে গেলেন, যাওয়ার পর ওনাকে ঘোষণা করা হলো যে প্রজারা ওনাকে বললেন একজন পাগল রাজা, কোনো ডিসিশন ভালো করে নিতে পারে না, যার ফলস্বরূপ প্রজাদের উপর দিয়ে কষ্ট যাচ্ছে। তো এইভাবে কিছুদিন যাওয়ার পর এই জুনাখা মোহাম্মদ বিন তুগলকের মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। তারপর নেক্সট যে রাজা হন তিনি হচ্ছেন ফিরোজ শাহ তুগলক। এই ফিরোজ শাহ তুগলক হচ্ছেন তুগলক ডাইনেস্টির একজন ইফেক্টিভ রাজা। তুগলক ডাইনেস্টিক সবথেকে ইফেক্টিভ এবং সবথেকে যদি বলা হয় একজন ভালো ইমপ্লিমেন্টেড করেছিলেন কে, তিনি হচ্ছেন ফিরোজ শাহ তুগলক। এই ফিরোজ শাহ তুগলক সম্পর্কে আমরা জানি। যখন জুনাখা ইন্তেকাল হয়ে গেল, জুনাখা অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের, তখন ফিরোজ শাহ তুগলক হয়ে গেলেন এই তুগলক ডাইনেস্টির তৃতীয় রাজা। এফ ফর ফিরোজ শাহ আর টি ফর তুগলক মনে করেন এই ফিরোজ শাহ তুগলক। তো ফিরোজ শাহ তুগলক রাজা হয়েই প্রথমেই তিনি জুনাখা অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের শরণার্থে তিনি জৌনপুর শহরটি স্থাপন করেন। জৌনপুর শহরটি তিনি স্থাপন করেন। এই জুনাখা কী করেন, ফিরোজ শাহ তুগলক যখন রাজা হয়ে যান, রাজা হওয়ার পরও তিনি জৌনপুর শহরটি স্থাপন করেন। আর জৌনপুর শহরটি আমরা জানি নোন এজ সিরাজে হিন্দ। সিরাজে হিন্দ বলে জানা যায়। এই জৌনপুর শহরটি কি সিরাজে হিন্দ বলে জানা যায়। এই জৌনপুর শহরকে স্থাপন করেছিলেন ফিরোজ শাহ তুগলক। তারপরে ফিরোজ শাহ তুগলকের ওয়ার্কের মধ্যে যদি আমরা দেখি, অনেক গ্রেট ওয়ার্ক উনি করেছিলেন। উনি 3টি দেওয়ান তৈরি করেছিলেন। ওয়ার্ক যদি আমরা দেখি ওয়ার্ক কী কী রয়েছে, উনি ওয়ার্কসের মধ্যে কী করেছিলেন, নাম্বার 1 উনি দেওয়ান তৈরি করেছিলেন দেওয়ানে বন্দিগা বলে। দেওয়ানে বন্দিগা অর্থাৎ যে বা যাহারা বন্দি হবে তাদের জন্য আলাদা জেলখানা তৈরি করেছিলেন। জেলখানা মিনস যে বা যারা ক্রাইম করবে, যারা মুজরিম হবে তাদেরকে একটি পার্টিকুলার জায়গায় রাখা হবে, তার নাম দেওয়া হয়েছিল দেওয়ানে বন্দিগা। দেওয়ানে বন্দিগা। তারপর দেওয়ানে বন্দিগা নাম দিয়েছিলেন। তাই আরেকটি দেওয়ান তৈরি করেছিলেন, যে দেওয়ানটির নাম হচ্ছে দেওয়ানে খয়রাত। যে জায়গার মধ্যে বসে কি করা হতো, যে জায়গার মধ্যে বসে খয়রাত করা হতো, খয়রাত। তারপরে আরেকটি দেওয়ান তৈরি করেছিলেন, যে দেওয়ানটির নাম ছিল দেওয়ানে ইলাজ। দেওয়ানে ইলাজ। এই 3টি বন্দিগা কি করেছিলেন, তৈরি করেছিলেন। নাম্বার 1 দেওয়ানে বন্দিগা মানে যে জায়গার মধ্যে বন্দিগুলো রাখা হবে। নাম্বার 2 হচ্ছে দেওয়ানে খয়রাত, যে জায়গার মধ্যে বসে খয়রাত দেওয়া হবে। আর নাম্বার 3 হচ্ছে দেওয়ানে ইলাজ, যে জায়গার মধ্যে কি মুফত ফ্রিলি ইলাজ করা হবে প্রজাদের। ইনি কাজ করেছিলেন, এই ওয়ার্ক হিসাবে এইগুলো করেছিলেন। তারপর উনি কি করেছিলেন, উনি লম্বানি থেকে, লম্বানি কি আমি বলে দিচ্ছি, লম্বানি পূর্বের নেপাল, নেপালের পূর্বের নাম ছিল লম্বানি, মনে রাখবেন নেপালের পূর্বের নাম ছিল কি, লম্বানি। এই লম্বানি থেকে যে আমরা কলিঙ্গার ওয়ার দেখেছিলাম, এই কলিঙ্গার ওয়ারের মধ্যে যে গ্রেট অশোক শিলালিপি রয়েছে, এই অশোক শিলালিপি এই ফিরোজ শাহ তুগলক উনি কী করেছিলেন, ভারতের মধ্যে নিয়ে এসেছিলেন লম্বানি থেকে অর্থাৎ নেপাল থেকে। আরেকটি পয়েন্ট মনে রাখবেন। তারপরে আরেকটি পয়েন্ট হচ্ছে, কখনো এক্সামের মধ্যে আসে যে দিল্লি সুলতানাতের মধ্যে সব থেকে বেশি স্লেভ অর্থাৎ গোলাম কোন রাজার কাছে ছিল, সব থেকে বেশি আমরা দেখেছিলাম আর্মি ছিল আলাউদ্দিন আমাদের দেখেছিলাম খিলজির মধ্যে, খিলজির কাছে সব থেকে বেশি আর্মি ছিল, আর সব থেকে বেশি স্লেভ ছিল, দাস ছিল, গোলাম ছিল ফিরোজ শাহ তুগলকের কাছে। এতটুকু পর্যন্ত আমাদের ফিরোজ শাহ তুগলকের কনসেপ্ট, এর বাইরে আর কিছু আসবে না ফিরোজ শাহ তুগলক থেকে। এখন আমরা দেখবো নাসিরউদ্দিন মাহমুদ। নাসিরউদ্দিন মাহমুদ সম্পর্কে আমরা জানি, নাসিরউদ্দিন মাহমুদ সম্পর্কে কি কি রয়েছে কনসেপ্ট আমাদের দেখবো আমরা। নাসিরউদ্দিন মাহমুদ সম্পর্কে আমাদের ফার্স্ট কনসেপ্ট হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ, এন ফর নাসির, ইউ ফর উদ্দিন, এম ফর মাহমুদ। নাসিরউদ্দিন মাহমুদ উনি 1398-এ রাজা হন, অর্থাৎ তুগলক সাম্রাজ্যের, তুগলক ডাইনেস্টির রাজা হন 1398-এ নাসিরউদ্দিন মাহমুদ। নাসিরউদ্দিন মাহমুদ যখন রাজা হন, রাজা হওয়ার পর উনি 1398-এ ওনার উপর আক্রমণ করা হয়। রাজা হন না, এর পূর্বে রাজা হয়েছিলেন, কিন্তু 1938 এর উপরে 2টি আক্রমণ করা হয়। নাম্বার 1 মঙ্গোলিয়ান থেকে আক্রমণ করা হয়। মঙ্গোলিয়ানরা তারা কী করে আক্রমণ করে নাসিরউদ্দিন মাহমুদের উপরে, উনি কোনো মন্ত্রে কী করেন, দিল্লির মধ্যে থাকেন। তারপর কিন্তু আবার তৈমুর লংগে কী করে আবার কী করেন, সেকেন্ড টাইম নাম্বার 1 মঙ্গোলিয়ানরা কী করে, মঙ্গোলিয়ানরা আক্রমণ করে এই নাসিরউদ্দিন মাহমুদের উপরে। আর নাম্বার 2 হচ্ছে তৈমুর লং কী করেন,
এই আক্রমণ করেন নাসিরউদ্দিন মাহমুদের উপরে, দিল্লি সুলতানাতের উপরে। তো যখন তৈমুর লং এবং মঙ্গোলিয়ান একসাথে বোথ সাইড থেকে আক্রমণ আসে, তখন কি করেন, দিল্লি সুলতানাত থেকে ছেড়ে এই নাসিরউদ্দিন মাহমুদ পালিয়ে যান। আর নাসিরউদ্দিন মাহমুদ যখন রাজা ছিলেন, তখন ওনার একজন লয়াল একজন গভর্নর ছিলেন। ইনি গভর্নর অর্থাৎ বলতে পারেন একজন গভর্নর, বা বলতে পারেন একজন কি, ওনার ছোটো ছোটো যে প্রভিন্স থাকে তার মধ্যে উনি একজন গভর্নর বানিয়ে দিয়েছিলেন। গভর্নর হচ্ছেন মুলতানের গভর্নর। মুলতান, মনে রাখবেন কথাগুলো। মুলতানের গভর্নর ছিলেন তখন খিজির খাঁ। খিজির খাঁ ছিলেন মুলতানের গভর্নর। তো খিজির খাঁ তো জানেন না দিল্লির মধ্যে কি হয়েছে, উনি মুলতানের মধ্যে রয়েছেন। তো উনি কী করেন, উনি পরবর্তী সময়ে চিঠি পাঠাতে থাকেন ওনার সুলতানের কাছে। সুলতান কে ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ। তো উনি চিঠি পাঠাতে পাঠাতে যখন চিঠির কোনো রিপ্লাই আসে না, তখন তিনি ফিল করলেন যে কোনো কিছু হয়েছে কিনা, দিল্লিতে গিয়ে দেখে নেই। তখন দিল্লিতে যখন তিনি আসলেন ওনার সৈন্য সামন্ত নিয়ে, দেখেন যে দিল্লির তখ্তের মধ্যে কেউ নেই, নাসিরউদ্দিন মাহমুদের কোনো খবরও নেই, নাসিরউদ্দিন মাহমুদ কোনো পাতাও নেই। তখন তিনি কী করলেন, অনেক দিন খোঁজাখুঁজি করলেন, ওনার সুলতানকে পেলেন না। তারপর তিনি ফিরে চলে আসলেন আবার মুলতানের মধ্যে। তারপর উনি কী করলেন, অ্যাবাউট 1401-এ উনি কী করলেন, আবার চলে গেলেন এই দিল্লির মধ্যে গিয়ে উনি দেখলেন, অনেক সময় ওয়েট করলেন, 8 ইয়ার্স পর্যন্ত। তারপর উনি সৈয়দ ডাইনেস্টি এস্টাবলিশ করেন 1414 মধ্য অবধি পর্যন্ত, অর্থাৎ 1398 থেকে। আমি পূর্বে বলেছিলাম যে দিল্লি সুলতানাতের তখ্ত খালি থাকে, নাসিরউদ্দিন মাহমুদ বেগে যায়, পালিয়ে যান। আর 1398 থেকে নিয়ে 1414 পর্যন্ত দিল্লি সুলতানাত খালি থাকে। আর অতদিন পর্যন্ত এই খিজির খাঁ উনি কী করেন, ওয়েট করেন যে ওনার সুলতান কোথায় গিয়েছেন, হয়তো আসবেন, এইভাবে ওয়েট করে তারপর উনি কী করেন, উনি 1414 AD-তে উনি কী করেন, দিল্লি সুলতানাতের মধ্যে উনি ওনার একটি ডাইনেস্টি, সৈয়দ ডাইনেস্টি বলে স্থাপন করেন। তো আমাদের তুগলক ডাইনেস্টি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা 1 মিনিট সময় নেব, তারপর আমরা আমাদের কী করব, সৈয়দ ডাইনেস্টি আরম্ভ করব। সৈয়দ ডাইনেস্টি আমরা দেখব, সৈয়দ ডাইনেস্টি, তারপরে আমাদের লোদি ডাইনেস্টি, তারপরে আমাদের দিল্লি সুলতানাত কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা দিল্লি সুলতানাত যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা মুঘল হুকুমত আরম্ভ করব। আমরা দেখেছিলাম যে তুগলক ডাইনেস্টির শেষ অবধি পর্যন্ত দেখেছিলাম কিভাবে তুগলক ডাইনেস্টির নাসিরউদ্দিন মাহমুদ শাহ উনি দিল্লি সুলতানাত থেকে পালিয়ে গিয়েছিলেন তৈমুর লং অ্যান্ড অলসো মঙ্গোলিয়ানের আক্রমণের ফলে। তো যখন খিজির খাঁ ছিলেন তখন সময়ে মুলতানের গভর্নর, আর মুলতানের গভর্নর তিনি অনেক লয়াল ছিলেন। আমরা দেখেছিলাম যে উনি কী করতেন, অনেক রেসপেক্ট করতেন নাসিরউদ্দিন মাহমুদ শাহকে। তো উনি অনেক ওয়েট করেছিলেন 1398 থেকে নিয়ে উনি ওয়েট করতে অনেক ইয়ার ওয়েট করার পর উনি আবার 1410-এ উনি রিটার্ন হন দিল্লিতে, এবং তারপর উনি 1414-এ ওনার একটি ডাইনেস্টি স্থাপন করেন, যে ডাইনেস্টিটি হচ্ছে আমরা দেখেছি সৈয়দ ডাইনেস্টি। তো নাম্বার 1 কোয়েশন হচ্ছে, হু ইজ দ্য ফাউন্ডার অফ সৈয়দ ডাইনেস্টি? তো সৈয়দ ডাইনেস্টির ফাউন্ডার হচ্ছেন খিজির খাঁ। তো খিজির খাঁ থেকে এই প্রশ্নটি আসে। আর আরেকটি প্রশ্ন আসে খিজির খাঁ থেকে, যে কোন দিল্লি সুলতানাতের রুলার বা রাজা যিনি কোনো প্রকারের উপাধি গ্রহণ করেননি, তিনি হচ্ছেন খিজির খাঁ। হিস্টোরিয়ানরা লেখছেন যে 2টি কারণ হতে পারে যে কোনো উপাধি গ্রহণ না করার। নাম্বার 1 কারণ হচ্ছে যে উনি হয়তো ওনার যে সুলতান ছিলেন নাসির শাহ মাহমুদ, যে নাসির মাহমুদ ওনাকে উনি রেসপেক্ট করতেন, যার ফলস্বরূপ উনি কোনো প্রকার উপাধি গ্রহণ করেননি। যে ওনার সুলতান তো গায়েব হয়ে গিয়েছিলেন, কোনো খবর পাচ্ছিলেন না। তো উনি ভেবেছিলেন যে আমি ডাইনেস্টিটা চালিয়ে যাই, যদি আমার সুলতান আসেন তাহলে তাকে সব তাকে দিয়ে দেবো, এই জন্য তিনি কোনো প্রকারের উপাধি গ্রহণ করেননি। আর অন্য জায়গার মধ্যে অন্য হিস্টোরিয়ানরা লেখছেন যে হয়তো ওনার মধ্যে ভয় ছিল যে উনি যে একটি ডাইনেস্টি স্থাপন করেছেন, যদি উপাধিও নিয়ে নেন, সুলতান, গাজী, এই ধরনের উপাধি নিয়ে নেন, তাহলে কি হবে, যখন নাসির শাহ যদি ঘুরে আসেন, নাজির মাহমুদ যদি ঘুরে আসেন, তখন কী করবেন, ওকে হত্যা করে নেবেন, যে তুমি আমার সুলতানাতের মধ্যে দাবি করে নিয়েছো। এই জন্য ভয় করে উনি কোনো উপাধি গ্রহণ করেননি। তো প্রশ্ন হচ্ছে কি, নাম্বার 1 সৈয়দ ডাইনেস্টির ফাউন্ডার কে? সৈয়দ ডাইনেস্টির ফাউন্ডার হচ্ছেন খিজির খাঁ। আর সৈয়দ ডাইনেস্টির ফাউন্ডার খিজির খাঁ। আরেকটি প্রশ্ন আছে যে কোন রাজা কোনো প্রকার উপাধি গ্রহণ করেননি? তিনি হচ্ছেন খিজির খাঁ। তারপর আমরা দেখব
খিজির খায়ের ছেলে, খিজির খা থেকে দুইটি প্রশ্ন আসতে পারে, আর কোনো প্রশ্ন নেই। খিজির খায়ের ছেলে হচ্ছে মুবারক শাহ। মুবারক শাহ কিছু করেননি, জাস্ট একটি শহর তৈরি করেছিলেন, মুবারকাবাদ বলে একটি শহর তৈরি করেছিলেন। এই প্রশ্নটি আছে যে মুবারকবাদ বলে শহরটিকে তৈরি করেছিলেন মুবারক শাহ। তারপরে মুবারক শাহের ভাতিজা হচ্ছেন মুহাম্মদ শাহ। মুহাম্মদ শাহ হচ্ছে মুবারক শাহের ভাতিজা। এই জায়গার মধ্যে একটি ফ্যাক্ট রয়েছে, এই ফ্যাক্টের থেকেই আমরা দেখব যে লোদি ডাইনেস্টি কীভাবে স্থাপন হয়। তো মুবারক শাহের ভাতিজা হচ্ছেন মুহাম্মদ শাহ। আর এই মুহাম্মদ শাহ যখন রাজা হন, রাজা হওয়ার পর আমরা দেখেছিলাম যে খিজির খাঁ ছিলেন কোন জায়গার? খিজির খাঁ ছিলেন মুলতানের মধ্যে। আর মুহাম্মদ শাহ যখন রাজা হন, রাজা হওয়ার পর ওনার মন্ত্রিসভাসদ নিয়ে কী করেন? উনি প্ল্যান করেন, উনি অনেক চিন্তা ধারণা করে উনি একটি পরিকল্পনা তৈরি করেন। যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে, যদি আমরা দেশের ম্যাপ কি রাফভাবে দেখি তাহলে কি হবে, এই জায়গা হচ্ছে মধ্যপ্রদেশ। আর যেহেতু দিল্লির মধ্যে শাসন করছেন এই জায়গার মধ্যে রয়েছে, তো ওনারা কী করলেন, এই জায়গার মধ্যে আপনাদেরকে একটু বুঝিয়ে দেই। এই জায়গা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ, এত দিকে আসবে না, এই জায়গা দিকে চলে যাবে। এই জায়গা হচ্ছে আমাদের দিল্লি। তো দিল্লির মধ্যে মুহাম্মদ শাহ কী করছেন? শাসন করছেন, দিল্লি সুলতানাত চলছে, সৈয়দ ডাইনেস্টি চলছে। তো উনি পরিকল্পনা করে দেখলেন, যদি উনি কী করেন, এই মধ্যপ্রদেশের মধ্যে যদি আক্রমণ করে উনি জয়লাভ করে নেন, তাহলে এই মধ্যপ্রদেশ যদি এসে যায়, তাহলে সাউথ ইন্ডিয়ান যে প্রভিন্সগুলো রয়েছে, বর্তমানে তো স্টেট, পূর্বের সময় প্রভিন্স ছিল, যে প্রভিন্সগুলো ওনার সাথে ট্রেড করতে পারবেন, ওনার পাশাপাশি চলে যাবে। হয়তো ওদেরকে আক্রমণ করে ওনার রাজত্বের মধ্যে উনি নিয়ে আসতে পারেন, অথবা তাদেরকে অনুগত্য স্বীকার করাতে পারেন। এই জন্য প্ল্যান করে কী করলেন, তিনি ভাবলেন যে আমি কী করব, আমি মধ্যপ্রদেশের মধ্যে আক্রমণ করব। যখন আক্রমণ করতে যাবেন, তখন তো সেনাপতির প্রয়োজন, সৈন্য সামন্তর প্রয়োজন, কেননা এত বড় একটি জায়গার মধ্যে গিয়ে আক্রমণ করবেন। তখনকার সময়ে এই মধ্যপ্রদেশের নাম ছিল মালওয়া। মনে রাখবেন, মালওয়া। এক্সামের মধ্যে কখনো আসে দিল্লি সুলতানাতের সময়ে কোন স্টেটের নাম, প্রেজেন্ট স্টেটের নাম কী ছিল? মালওয়া ছিল। অথবা মালওয়া প্রেজেন্ট কোন স্টেট রয়েছে? মালওয়া প্রেজেন্ট স্টেট হচ্ছে মধ্যপ্রদেশ। তো মালওয়া, ওনার একজন গভর্নর, এই মুহাম্মদ শাহের একজন গভর্নর ছিল, একজন কমান্ডার বলতে পারেন বা গভর্নর বলতে পারেন। সে লাহোরের মধ্যে অবস্থিত। কোন জায়গার মধ্যে? লাহোরের মধ্যে। লাহোরের মধ্যে একজন কমান্ডার ছিল, একজন গভর্নর ছিল, যার নাম ছিল কি? বেহলুল লোদি। যার নাম কি ছিল? যার নাম ছিল বেহলুল লোদি। এই বেহলুল লোদি লাহোরের একজন গভর্নর অথবা কমান্ডার বলতে পারেন এই মুহাম্মদ শাহের। তো উনি কী করলেন? বেহলুল লোদির সাথে সংযোগ করলেন, চিঠি পাঠালেন যে তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে আসো, আমরা প্ল্যান করেছি মধ্যপ্রদেশ অর্থাৎ মালওয়ার মধ্যে আক্রমণ করব, তা জয়লাভ করব। তখন বেহলুল লোদি ওনার সৈন্য সামন্ত নিয়ে দিল্লিতে চলে গেলেন এবং মুহাম্মদ শাহের সাথে সংযুক্ত হয়ে ওনারা মধ্যপ্রদেশ অর্থাৎ তদানীন্তন সময়ের মালওয়ার মধ্যে আক্রমণ করেন এবং জয়লাভ করেন। জয়লাভ করার পর এই মুহাম্মদ শাহ বেহলুল লোদিকে অনেক পছন্দ করতে শুরু করেন। অর্থাৎ যখন উনি ওনার বাহাদুরি দেখান, তো দেখানোর পর উনি এর উপর প্রভাবিত হয়ে, বেহলুল লোদির উপর প্রভাবিত হয়ে, খুশ হয়ে উনি একটি উপাধি দিয়েছিলেন, তা হচ্ছে খানে খানম। মনে রাখবেন, খানে খানম, খানে খানম, খানে খানম। এই খানে খানম কোনো এক্সামের মধ্যে আসে যে বেহলুল লোদির উপাধি কী রয়েছে? বেহলুল লোদির উপাধি হচ্ছে খানে খানম। কে দিয়েছিল? মুহাম্মদ শাহ দিয়েছিল। আর এই খানে খানম কখনো আসে কার উপাধি? তা হচ্ছে বেহলুল লোদির উপাধি। এই হচ্ছে অপোজিট, কখনো ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করে। তো আমরা দেখে নিলাম, যখন বেহলুল লোদিকে এই উপাধি দেওয়া হলো, অর্থাৎ অনেক প্রিয় হয়ে গেলেন মুহাম্মদ শাহের, তখন তিনি লাহোর থেকে প্রায় সময় দিল্লিতে আসা যাওয়া করতেন, মুহাম্মদ শাহের সাথে যেতেন, খাওয়া দাওয়া করতেন, বসতেন, একবারে সংযুক্ত অর্থাৎ সম্পর্ক হয়ে গেল। যখন মুহাম্মদ শাহের মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পর আলাউদ্দিন শাহ অর্থাৎ মুহাম্মদ শাহের কাজিন বলতে পারেন, অথবা হিস্টোরিয়ানরা অন্যান্য কিছু লিখেছেন, জাস্ট মনে করেন মুহাম্মদ শাহের পর আলাউদ্দিন শাহ রাজা হন। আর আলাউদ্দিন শাহ একজন ছিলেন উইক রুলার, একজন দুর্বল রাজা ছিলেন, উইক রুলার ছিলেন। আর এই উইক রুলার দেখে এই উইক রুলারের ফায়দা উঠিয়েছিলেন বেহলুল লোদি। যখন দেখলেন এখন তো সময় এসেছে, অর্থাৎ তখ্তা পাল্টানোর সময় এসেছে, এখন তো এই আমাদের মুহাম্মদ শাহ তো নেই, মুহাম্মদ শাহ তো চলে গিয়েছেন, আর এখন দিল্লির মধ্যে একজন উইক রুলার রয়েছে সৈয়দ ডাইনেস্টির, যে আলাউদ্দিন শাহ। তখন তা কী করলেন? আলাউদ্দিন শাহকে হত্যা করলেন, আলাউদ্দিন শাহকে কতল করে এই বেহলুল লোদি তিনি দিল্লির মধ্যে কী করলেন? ওনার স্থাপন করলেন লোদি ডাইনেস্টি। লোদি ডাইনেস্টি স্থাপন করে দিল্লির মধ্যে অবস্থান করলেন। এখন আমরা লোদি ডাইনেস্টি নিয়ে আমরা দেখব লোদি ডাইনেস্টি কখন শুরু হয়েছিল, কীভাবে শেষ হয়েছিল, আর লোদি ডাইনেস্টির কে কে রাজা ছিল তা নিয়ে আলোচনা করব। তারপরে সৈয়দ ডাইনেস্টি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। সৈয়দ ডাইনেস্টির টাইম ডিউরেশন হচ্ছে 1414 AD থেকে নিয়ে আর 1450 পর্যন্ত এই টাইম ডিউরেশন রয়েছে, বিলকুল ফিউ ইয়ার্স
শাসন করেছিল ওরা। তো এই সম্পর্কে আমরা দেখেছি 36 ইয়ার্স মেবি শাসন করেছিল। এই 36 ইয়ার্সের মধ্যে 4 জন রাজা ছিলেন, তাদের থেকে কি কি প্রশ্ন হতে পারে আমরা তা সম্পূর্ণ করেছি। এখন আমি কি করব, আপনাদের লোদি ডাইনেস্টি নিয়ে আলোচনা করব। লোদি ডাইনেস্টি থেকে আমাদের জানার মতো তেমন কিছু নেই, জাস্ট এই 3 জন লোদি ডাইনেস্টির শাসক ছিলেন। আর টাইম পিরিয়ড ছিল 1451 টু 1420 1526 অবধি পর্যন্ত। তো তখনকার সময়ে কোনো কিছু বিল্ডিং বা কোনো কিছু এইভাবে স্থাপন করা হয়নি, জাস্ট পূর্বের যা ছিল তার মধ্যে ওনারা রুল করেছিলেন। তো দেখবো আমরা বেহলুল লোদি। তো নাম্বার 1 কোয়েশ্চন যদি আসে, হু ইজ দ্য ফাউন্ডার, অর্থাৎ হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ লোদি ডাইনেস্টি, তা হবে বেহলুল লোদি। আর বেহলুল লোদি থেকে আরেকটি প্রশ্ন আসে যে কোন রাজা ছিলেন যে রাজা দিল্লি সুলতানাতের মধ্যে সবার সাথে সমান ট্রেড করতেন, ইভেন মন্ত্রী সভাসদ বা যারা প্রজা রয়েছে তাদের সাথে বসে খাওয়া দাওয়া করতেন, তিনি হচ্ছেন বেহলুল লোদি। এ হচ্ছে ওনার একটি কোয়ালিটি। বেহলুল লোদির একটি কোয়ালিটি হচ্ছে উনি সবাইকে রেসপেক্ট করতেন, মন্ত্রী সভাসদকে রেসপেক্ট করতেন, মন্ত্রী সভাসদের বসে কখনো কালিনে বসে যেতেন, ওনার সিংহাসন ছেড়ে নিচে বসে যেতেন, ওনাদের সাথে ভালো পরামর্শ করতেন, যে কোনো সিদ্ধান্ত নিতে উনি মিটিং করে সবার পরামর্শ নিয়ে তারপরে উনি সিদ্ধান্ত নিতেন। তো হচ্ছে একটি বেহলুল লোদির কোয়ালিটি, খুব ভালো একটি কোয়ালিটি। এবং উনি আরেকটি কাজ করেছিলেন, উনি একটি কয়েন জারি করেছিলেন, তা হচ্ছে কি বেহলুলি কয়েন। বেহলুলি কয়েন বা বেহলুলি সিক্কা জারি করেছিলেন। তো এই হচ্ছে বেহলুল লোদি থেকে প্রশ্ন 2-3টি আসতে পারে। সিকান্দর লোদি থেকে ইম্পর্টেন্ট 2-3টি প্রশ্ন আমাদেরকে জানতেই হবে। এই 2-3টি প্রশ্ন এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি আস্কিং করা হয়। সিকান্দর লোদি উনি আমাদের যে বর্তমানে তাজমহল আমরা জানি শাহজাহান তৈরি করেছিলেন ওনার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে। তো এই তাজমহল যে জায়গার মধ্যে গড়ে উঠেছে সেই জায়গাটি হচ্ছে আগ্রা, আর এই আগ্রা শহরটি সিকান্দর লোদি স্থাপন করেছিলেন। তো আমরা সিকান্দর লোদি থেকে S ফর সিকন্দর, L ফর লোদি, সিকন্দর লোদি থেকে আমরা দেখব কয়েকটি প্রশ্ন। নাম্বার 1 হচ্ছে আগ্রা শহর, আগ্রা সিটি স্থাপন করেন 1504-এ, অর্থাৎ 1504 খ্রিস্টাব্দে কী করেন, আগ্রা সিটি স্থাপন করেন। কে স্থাপন করেছিলেন? সিকন্দর লোদি। নাম্বার ওয়ান প্রশ্ন। তারপরে এই সিকন্দর লোদি উনি 1506-এ এই আগ্রা শহরকে তিনি কি করেন, ওনার ক্যাপিটাল তৈরি করেন, অর্থাৎ ক্যাপিটাল বানান। ওনার দিল্লিতে ছিলেন, দিল্লি থেকে আগ্রা শহরকে ক্যাপিটাল বানান। তারপর আরেকটি প্রশ্ন আসে যে সিকন্দর লোদি কি টাইটেল, কি উপাধি গ্রহণ করেছিলেন, তা হচ্ছে সিকন্দরে শাহী। সিকন্দরে শাহী সিকন্দরে শাহী বলে একটি তিনি টাইটেল গ্রহণ করেছিলেন, সিকন্দরে শাহী। এবং আরেকটি প্রশ্ন আসতে পারে যে সিকন্দরে শাহী এই যে তিনি লকবটি গ্রহণ করেছিলেন সিকন্দর লোদি, ওনার কী শখ ছিল, অথবা কোন রাজার শাহনাই বাজানোর শখ ছিল, শাহনাই বাজানো পছন্দ করতেন। তো সিকন্দর লোদি উনি শাহনাই বাজাতে পছন্দ করতেন, ওনার শখ ছিল শাহনাই বাজানো, তা হচ্ছে সিকন্দর লোদি থেকে প্রশ্ন। তারপর সর্বশেষ ইব্রাহিম লোদি। আমরা সবাই জানি আমাদের দিল্লি সুলতানাত শেষ হয়ে গিয়েছে, বিলকুল আমরা 1206 থেকে নিয়ে 1526 পর্যন্ত এসে গিয়েছি। ইব্রাহিম লোদি থেকে 2-4টি কথা জানবো, বেশি কথা জানার প্রয়োজন নেই। ইব্রাহিম লোদি ছিলেন একজন নিষ্ঠুর রাজা, একজন এত খারাপ রাজা ছিলেন যে উনি কি কাউকে রেসপেক্ট করতেন না। আর ওনার সময়ে ওনার মন্ত্রী সভাসদ থেকে সব থেকে বেশি মন্ত্রীদেরকে হত্যা করা হয়েছে, প্রজাদেরকে হত্যা করা হয়েছে, অর্থাৎ ওনার কথার এগেনস্টে যেও কথা বলতো তাকে হত্যা করা হয়ে যেত। মন্ত্রী সভাসদের কাছ থেকে উনি কী করতেন, আস্কিং করতেন, জিজ্ঞাসা করতেন কোনো মতামত দেওয়ার জন্য। যদি ওনার পক্ষে হয় তাহলে তিনি অ্যাকসেপ্ট করতেন, আর যদি বিপক্ষে হয়ে যায়, কথাগুলো যদি উল্টা হয়ে যায়, তাহলে লগে লগে কী করতেন, সঙ্গে সঙ্গে তাকে তার স্বর আলোক করে দিতেন, অর্থাৎ তাকে কতল করে দিতেন। এই হচ্ছেন ইব্রাহিম লোদির একটি ব্যাড ইফেক্ট, অর্থাৎ ব্যাড ওনার হ্যাবিট ছিল, অর্থাৎ খুব নিষ্ঠুর একজন রাজা ছিলেন, খুব নিষ্ঠুর একজন ইব্রাহিম লোদি রাজা ছিলেন। তাই উনি বেশি দিন থাকতে পারেননি গদিতে। এবং এই ইব্রাহিম লোদি আমরা জানি 1526-এ আমরা জানি পানিপথের যুদ্ধ, হয়। পানিপথের যুদ্ধ ফার্স্ট, অর্থাৎ পানিপথের যুদ্ধ 1 হয়,
কে কে? বাবর এবং ইব্রাহিম লোদি। জহিরুদ্দিন বাবর আফগান থেকে এসেছিল। এই জহিরুদ্দিন বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের যুদ্ধ ফার্স্ট হয় এবং ইব্রাহিম লোদি হেরে যান এবং জহিরুদ্দিন বাবর মুঘলীয় হুকুমত স্থাপন হয়। তো আমরা ব্যাকগ্রাউন্ড নেক্সট ক্লাসের মধ্যে যখন মুঘলীয় হুকুমত আরম্ভ করব তখন মুঘলীয় হুকুমতের ব্যাকগ্রাউন্ড আমরা আলোচনা করব, কেন বাবর আফগান থেকে এসে দিল্লির মধ্যে আক্রমণ করেন এবং লোদির সাথে যুদ্ধ করে পানিপথের যুদ্ধ 1526 হয় এবং এই যুদ্ধের মধ্যে জয়লাভ করে দিল্লির মধ্যে মুঘলীয় হুকুমত স্থাপন করেন, তা নিয়ে আলোচনা করব। এর পূর্বে আরেকটি কথা বলে দেই, কখনো এক্সামের মধ্যে আসে যে দিল্লির মধ্যে বা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম আফগানি রাজা বা আফগানি সুলতান কে ছিলেন? তো আপনারা বলবেন স্যার পানিপথের যুদ্ধ হয়ে তো বাবর এসেছিলেন, তো দিল্লির মধ্যে সর্বপ্রথম আফগানি রাজা হচ্ছেন বাবর, জহিরুদ্দিন বাবর। না, তা হচ্ছে রং আনসার। তো মনে রাখবেন দিল্লির মধ্যে সর্বপ্রথম যে কোনো রাজা আফগানি হয়ে থাকেন তা হচ্ছেন বেহলুল লোদি, অর্থাৎ বেহলুল লোদি আফগান থেকে বিলং করতেন এবং উনি নিজেকেও বলতেন যে আমি একজন আফগানি, এইভাবে ওনার পরিচয় ছিল। তাই আমরা দেখেছি যে সৈয়দ ডাইনেস্টি লোদি ডাইনেস্টি বেহলুল লোদি স্থাপন করেছিলেন। যেহেতু উনি প্রথম লোদি ডাইনেস্টি স্থাপন করেছেন আর উনি আফগান থেকে এসেছিলেন, তাই বেহলুল লোদি হচ্ছেন সর্বপ্রথম আফগানি ভারতবর্ষের রাজা। তো প্রথমে প্রশ্ন আসে যে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম আফগানি রাজা কে ছিলেন? বেহলুল লোদি। এই প্রশ্নটিও আপনারা মনে রাখবেন। আশা করি আজকে আমরা বিলকুল আমি টায়ার্ড হয়ে গিয়েছি, 5টি ডাইনেস্টি আলোচনা করতে করতে অনেকটা লং হয়ে গিয়েছে। বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ইচ অ্যান্ড এভরি টপিক আমরা কভার করেছি, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমরা বুঝেছি, ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চনস কীভাবে হতে পারে, কীভাবে কোয়েশ্চন তৈরি হতে পারে, ক্রিয়েট হতে পারে, সব আমরা দেখেছি। বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমরা আজকে দিল্লি সুলতানাত 1206 থেকে নিয়ে 1526 অবধি পর্যন্ত ক্লিয়ার করেছি। নেক্সট আমরা 1526 থেকে নিয়ে 1707 অবধি পর্যন্ত ঔরঙ্গজেবের পিরিয়ড পর্যন্ত দেখব। ঔরঙ্গজেবের পিরিয়ডের পর থেকে আমরা জানি বাহাদুর শাহ জফর ফার্স্ট, বাহাদুর শাহ জফর সেকেন্ড, এইভাবে আসেন, কিন্তু তখন আর মোগলীয় হুকুমতের তেমন পাওয়ার থাকেনি। তাই তখন আমরা মডার্ন হিস্ট্রিতে ইনক্লুড করে নেব এবং 1707 থেকে নিয়ে 1947 অবধি পর্যন্ত আমাদের ইন্ডিপেন্ডেন্স অবধি পর্যন্ত আমরা কী করব? মডার্ন হিস্ট্রি দেখব, তারপরে আফটার ইন্ডিপেন্ডেন্স দেখব, তারপরে আমরা পলিটি দেখব। বিলকুল কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমাদের মাতৃভাষা, আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় বুঝে শুনে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে কমপ্লিট করব। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের সবাই ভালো লাগবে। আপনারা সবাই অনেকে দেখি লাইক করেন না, সবাই লাইক করবেন, আপনাদের ফিলিংস এক্সপ্রেস করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ যারা রয়েছেন সবার সাথে শেয়ার করে সবাইকে সুযোগ প্রদান করে দিবেন, যাতে সবাই এইভাবে আমাদের আর্লি মেডিয়েবল হিস্ট্রি, তারপরে লেটার মেডিয়েবল হিস্ট্রি এবং এই দিল্লি সুলতানাত থেকে বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। আর প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তাই আপনারা ভালো করে দেখবেন। নোটস তৈরি করার প্রয়োজন নেই, আমাদের ক্লিয়ার হয়ে যাবে আমাদের ক্লাসের মধ্যেই। যদি ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটি দেখেন বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।